রয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। যুক্তিবিদ্যা ফাইনাল রিভিশনের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাই, বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানিয়ে দিই আর ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, দ্রুত দ্রুত। আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাইও, সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাইও। তোমার যে বন্ধু বান্ধবরা এখনো ঘুমিয়ে আছে তাদেরকে মেনশন দিয়ে জাগিয়ে তুলো যে না আমাদের ক্লাস শুরু হয়েছে, আসো ক্লাসে জয়েন করি। আর একটা দিন শুধু, কালকে তো পরীক্ষাই, যা কষ্ট করব আজকে একটু কষ্ট করে নিই, ইনশাল্লাহ কালকে একটা ভালো পরীক্ষা দিয়ে বের হব আমরা। ওকে, আচ্ছা আমরা এখন কি করব আমি একটু তোমাদের বলি। আচ্ছা জয়েন করুক, তারপর হচ্ছে তোমার বলতেছি। বুঝতেছি না লাইভটা আসে না কেন। ওকে, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটু সময় নিচ্ছি আমি তোমাদের কাছ থেকে, একটু জয়েন হোক, তারপর আমরা শুরু করতেছি। দাও মেনশন শেয়ার কই? হ্যাঁ এই তো। আচ্ছা শুনো, এখন বলি একটা কথা। আমি তোমাদের বলছিলাম গতকালকে তোমাদের ক্লাস শেষ হয়েছিল কয়টার দিকে? 11টা, মোস্ট প্রবাবলি 48 মিনিটে। এরপরে আমি রাত 4টা পর্যন্ত কাজ করছিলাম। তো সেখানে আমি কি করছি দেখো, আমি যেহেতু কথা দিছি, আমি কোনোদিনও কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে রাজি না। আমি তোমাদের যেটুকুই পড়াবো সেটা বেস্ট এফোর্টটা দিয়েই পড়াবো। ওই ভুগি চুগি মারে কোনো কিছু পড়ানোর পক্ষে আমি না। আমি আমার থার্ড চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো শেষ করতেই রাত 4টা বেজে গেছিল। এই কারণে আমি আসলে ওই যে পরে আজকে যে তোমাদের যে 4 নম্বর আর 6 নম্বর অধ্যায়ে থিওরি পড়ানোর কথা ছিল সেটা কি করতে পারিনি। আমি শুধু এখন এমসিকিউটা পড়াবো থার্ড চ্যাপ্টারের। আমরা এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে আমাদের যে থার্ড চ্যাপ্টারটা আছে এই থার্ড চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। কি এমসিকিউ সলভ করব। এরপরে তোমাদের যে আজকে দুপুরে ক্লাসটা আছে সেইখানে আমরা 4 আর 6 অধ্যায়ের আগে এমসিকিউ সলভ করব। এরপরে আমি 4 আর 6 অধ্যায়ের যেগুলো গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ 4 থেকে 2টা প্রশ্ন আসবে, 6 থেকে 2টা প্রশ্ন আসবে, সেগুলো আমি তোমাদের দেখাই দিব। আপাতত আমরা শুধু এখন 3 অধ্যায়ের এমসিকিউই পড়ব। তোমাদের আশা করি কারো সমস্যা আছে? তোমাদের কারো কোনো সমস্যা আছে? দেখো আমি বলতেছি আমি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে রাজি। আমার কাছে জানো 4 অধ্যায় 6 অধ্যায় বলা বা সবকিছুই তৈরি করা আছে, কিন্তু কি আমাকে এখন একটু বেশি খাটতে লাগতেছে। কারণটা হচ্ছে তোমার, আমি তো আর এমনি এমনি তোমাদের প্রশ্ন বলা বা এগুলো দিয়ে দিই না। আমাকে যথেষ্ট পরিমাণে কি করতে লাগে, আমাকে যথেষ্ট পরিমাণে অ্যানালাইসিস করতে লাগে, কোনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিতে লাগে, এবং কি এগুলো সবকিছু আমি নিজে থেকে টাইপিং করি। কারণ আমার প্রশ্নে যে এমসিকিউ গুলো আছে সেগুলো ধরনটা হচ্ছে একটু আলাদা। আমি একটা এমসিকিউ এর মধ্যে অনেকগুলো জিনিস নিয়ে আসা ট্রাই করি যাতে তোমার বারবার করে একটা এমসিকিউ পড়ার কোনো কষ্ট না হয়।
সব পিডিএফ আমাদের গুগল ড্রাইভের লিংকে তো দেওয়া আছে ভাই। যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারেরও দেওয়া ছিল, যুক্তিবিদ্যা সেকেন্ড পেপারও। আমি একদম ক্লাস শেষ হওয়ার পরে আমাদের টেলিসেলসকে বলে দিই, ওরা গিয়ে কি করে, ওরা হচ্ছে সাথে সাথে ওইটা দিয়ে দেয় এখানে আপলোড। আচ্ছা, তাহলে এখন আমরা থার্ড চ্যাপ্টার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায়ের উপরে এমসিকিউ সলভ করব। তারপরে আমরা হচ্ছে কি আবার হচ্ছে বিকালের দিকে ক্লাস করব, ঠিক আছে? পাখি সরকার কি কমেন্ট করছো আমি তো জানি না রে আল্লাহ, কার কত অভিযোগ তোমাদের রে। এই যে দেখো, এই যে 3 অধ্যায় দিয়ে আমরা হচ্ছে এখন শুরু করব। তো কি হবে, জিওগ্রাফি ক্লাস হবে রে ভাই। জিওগ্রাফি ক্লাস কি, আগে তো লজিক পরীক্ষাটা দিবা, ঠিক আছে মানতেছি অনেকের লজিক নাই, বাট যাদের লজিক আছে তাদের তো জিওগ্রাফিও থাকতে পারে। তাহলে আমরা কেন আরেকজনের সাথে ইনজাস্টিস করব, আমাকে তুমি বলো তো। জিওগ্রাফি ক্লাস শুরু হবে তোমাদের কালকে থেকে, কালকে থেকে তোমাদের জিওগ্রাফি ক্লাস শুরু হবে। আচ্ছা, আরোহ অনুমানের জনককে, আরোহ অনুমানের জনককে বললাম তো। এই রাজবর্মন নয়ন কমেন্ট পড়ি তো, কেন পড়ি না। এই আরোহ অনুমানের জনক হচ্ছে কে বলতো, এই অ্যারিস্টটল ভদ্রলোক। কে? অ্যারিস্টটল ভদ্রলোক হচ্ছে আরোহ অনুমানের জনক। কে? আরোহ অনুমানের জনক হচ্ছে এই অ্যারিস্টটল নামক ভদ্রলোকটা, ঠিক আছে? আরোহ অনুমানের জনক হচ্ছে অ্যারিস্টটল। যেগুলো তো থিওরি টাইপের, এগুলো তো আমরা এইভাবে পড়ে ফেলি, এগুলো তো বোঝানো না। যেগুলো বোঝানোর আমি বুঝাই দিব। আমার দেখো, আমার এইখানে যে কোনোটা দিয়ে, এখানে দেখো আমার প্রশ্ন, তোমার ধারাটা দেখো, এইখানে যেগুলো আছে যে কোনোটা দিয়ে তোমার হচ্ছে কি পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। তো দেখো কি বলছে, যে সিদ্ধান্তটা সার্বিক হবে, বিশেষ থেকে সার্বিকে গমন, জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন, প্রতিষ্ঠিত প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকর নিয়মের উপর বাস্তব ঘটনার পর্যবেক্ষণ, এই সবগুলো কোনটাতে থাকে বলতো? এই সবগুলো কোনটাতে থাকে, উত্তর করো। এই সবগুলো কোনটাতে থাকে? এই সবগুলো কোনটাতে থাকে? এই সবগুলো হচ্ছে আমার আরোহ অনুমানে থাকে। কোন অনুমানে? আরোহ অনুমানে থাকে এগুলো সব। সিদ্ধান্ত সার্বিক হয়, এখানে আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করি, জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করি। কেন? কারণ এখানে কি আরোহমূলক লম্ফ আছে। এখানে কি করি আমরা, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর যে কার্যকর নীতিটা আছে, কি এটার উপরে কি করি, এটার উপরে এটা কি প্রতিষ্ঠিত, আর এখানে কি ঘটনার বাস্তব ঘটনার পর্যবেক্ষণ করে। আরোহে কি করি আমরা, এই যে বলি যদু হয় মননশীল, কদু হয় মননশীল, রহিম হয় মননশীল, করিম হয় মননশীল, এগুলো কি আমাদের, এগুলো আমরা বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করি না। এগুলো সব আরোহ অনুমানে করা হয়। কোন অনুমানে? আরোহ অনুমানে হচ্ছে এগুলো করা হয়। কি আরোহণ। এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। আচ্ছা, এবার এই যে ভদ্রলোক আছে মিল, এই মিলের মতে আরোহ আসলে কত প্রকার বলতো? মিলের মতে আরোহ কত প্রকার? মিলের মতে আরোহ কত প্রকার? মিলের মতে আরোহ হচ্ছে আমার কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রকৃত আরোহ, আরেকটা হচ্ছে অপ্রকৃত আরোহ। মিলের মতে আরোহ 2 প্রকার। একটা কি? একটা হচ্ছে আমার প্রকৃত আরোহ, আরেকটা হচ্ছে অপ্রকৃত আরোহ। ওকে, মিলের মতে আরোহ 2 প্রকার, একটা প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। ওকে, এরপর দেখো, এরপর ওইটা আসতে পারে আবার এইভাবেও আসতে পারে, যে আরোহকে প্রকৃত আর অপ্রকৃত এই 2 আরোহে ভাগ করেছেন কে? এই আরোহকে প্রকৃত, এই আরোহকে কে? এই আরোহকে এখন 4 চ্যাপ্টার পড়ানোর কথা ছিল, কিন্তু গতকালকে আমরা 1 আর 2 অধ্যায়ের এমসিকিউ সলভ করছি, 3 অধ্যায়ের এমসিকিউ সলভ করতে পারিনি, সেজন্য এখন আমরা 3 অধ্যায়ের এমসিকিউ সলভ করতেছি।
এটা কে বলছে? জে.এস. মিল বলছে। কে? আরোহকে প্রকৃত আর অপ্রকৃত এই দুই আরোহে ভাগ করছে জে.এস. মিল। কে করছে এটা? জে.এস. মিল করছে। কে? জে.এস. মিল। এইবার বলো যুক্তিবিদ মিল যাকে আরোহের প্রাণকেন্দ্র বা অন্তঃসার বা মূল বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করেছেন। পরীক্ষা যে কোনো একটা থাকতে পারে, প্রাণকেন্দ্র থাকতে পারে, অন্তঃসার থাকতে পারে, মূল বৈশিষ্ট্য থাকতে পারে। এটা কাকে বলছে বলো তো? মিল। মিল কাকে বলছে? মিল কাকে বলছে? মিল কাকে আরোহের প্রাণকেন্দ্র, অন্তঃসার বা হচ্ছে মূল বৈশিষ্ট্য বলছে? দেখো কি, দেখো বলছি যে ক হয় মরণশীল, খ হয় মরণশীল, গ হয় মরণশীল, ঘ হয় মরণশীল। এখানে কয়েকটা বিশেষ দৃষ্টান্ত নেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল মানুষ হয় মরণশীল। এখন দেখো, এখন ধরো তোমার আয়ু ধরলাম 70 বছর। কত বছর? 70 বছর। ভাই অতীতে যখন তোমার জন্মগ্রহণের আগে তুমি কি মানুষ যে মারা গেছে এটা কি তুমি কি পর্যবেক্ষণ করতে পারছো? নিজে বাস্তব পর্যবেক্ষণ করতে পারছো? পারোনি। এই 70 বছর যে তোমার আয়ু, এই 70 বছর তুমি বাস্তবভাবে পর্যবেক্ষণ করতে পারছো যে হ্যাঁ হ্যাঁ এ মারা গেছে। বাট ভাই তুমি মারা যাওয়ার পরে, তুমি নিজে মারা যাওয়ার পরে 70 বছর পরে কি আর কি তুমি কি পর্যবেক্ষণ করতে পারবা? কখনো তো পারবা না যে হচ্ছে কি মারা গেছে কি যায়নি। তো এই যে আরোহের ক্ষেত্রে কি করতে লাগে, সেজন্য আরোহের ক্ষেত্রে তোমার এতগুলো দৃষ্টান্ত তো তোমার পক্ষে কখনোই পর্যবেক্ষণ করা সম্ভব না। তো তোমাকে সেজন্য কি করতে লাগে? কয়েকটা বিশেষ দৃষ্টান্ত দেখায় এরপরে একটা সিদ্ধান্ত নিতে লাগবে। তো সেখানে তুমি কি করবা? সেখানে তোমার কি এখানে অনেকগুলো দৃষ্টান্ত তোমার বাদ পড়ে যায় না, সবগুলো তো তোমার পর্যবেক্ষণ তুমি করতে পারতেছো না। এই কারণে কি এখানে তুমি একটা কি লাভ দিয়ে ওয়ান কাইন্ড অফ একটা চলে যাও না। এই জন্য কি, এই জন্য আরোহের প্রাণকেন্দ্র বলা হয় আরোহমূলক উল্লম্ফনকে। কেন বলা হয় উল্লম্ফনকে? কারণ দেখো, কারণ তুমি যদি ভাই এখানে যদি সব দৃষ্টান্ত যদি নিতে যাও তোমার দ্বারা নেওয়া সম্ভব না, কারণ তোমার তো মেয়াদই হচ্ছে 70 বছর। এরপরে তো আরো মানুষ আসবে, তাদেরকে তো তুমি আর মরতে দেখবে না, তাই না? তো তখন কি হবে? তখন তোমাকে কি তুমি তাহলে কোনোদিনও আরোহ অনুমানের সিদ্ধান্তে পৌঁছাইতে পারবা? পারবা না। তো তোমাকে তো আরোহ অনুমানের সিদ্ধান্তে পৌঁছাইতে লাগবে। এই জন্য আরোহ অনুমানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরোহমূলক উল্লম্ফন, যেটার জন্য আরোহের প্রাণকেন্দ্র, অন্তঃসার বা মূল বৈশিষ্ট্য বলা হয় আরোহমূলক উল্লম্ফনকে। কাকে? আরোহমূলক উল্লম্ফনকে। আরোহমূলক উল্লম্ফনকে। ওকে, এবার এবার এই যে আরোহমূলক যে লম্ফ আছে না, এই আরোহমূলক লম্ফে আমরা কি করি? এই আরোহমূলক লম্ফে আমরা জানা থেকে আসলে অজানায় গমন করি। কি? এই যে যেমন তোমার জানা বিষয় কোনগুলো? তুমি যদু, মধু, কদু এর 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 মরতে দেখছো, বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করছো, এগুলো কি তোমার জানা বিষয়? সেই জানা বিষয়ের উপরে ভিত্তি করে তুমি কি নিছো যে ঠিক আছে কয়েকটা দৃষ্টান্ত দেখাইছো যে এরা মারা গেছে, তার উপর এখন তুমি একটা কি অজানা বিষয় মানে নতুন একটা নিলে ঠিক আছে এরা যেহেতু মারা গেছে তার মানে সবাই মারা যাবে, তার মানে কি একটা অজানা বিষয়ে গমন করছো। এটাই হচ্ছে আরোহমূলক লম্ফ, জানা থেকে অজানায় গমন। আরোহমূলক লম্ফ হচ্ছে জানা থেকে অজানায় গমন, জানা থেকে অজানায় গমন। আরোহমূলক লম্ফ এটা কি আমার জানা থেকে অজানা গমন। ঠিক আছে, ওকে। এরপর এই যে দেখো এইটা বিষয়, হাবিব, করিম, তারপর হচ্ছে অতুলের মৃত্যু দেখে আমরা অনুমান করি সকল মানুষ হয় হচ্ছে কি মরণশীল। এইখানে এই যে বিশেষ বিশেষ অভিজ্ঞতা, এইগুলা কি স্পেসিফিক, একগুলো কি বিশেষ বিশেষ কি বিশেষ বিশেষ অভিজ্ঞতা না? তোমার হাবিবকে মরতে দেখছো, করিমকে মরতে দেখছো, অতুলকে মরতে দেখছো, এগুলো কি সবগুলাই বিশেষ বিশেষ তোমার অভিজ্ঞতা থেকে সার্বিকে যাত্রার নাম। এই যে সকল মানুষ, সকল কি সকল আছে মানে কি এটা সার্বিক, এই সার্বিকে যাত্রার নামই হচ্ছে তোমার আরোহত্মক উল্লম্ফন। কি হবে? আরোহত্মক উল্লম্ফন। কি? আরোহত্মক উল্লম্ফন। এটা আরোহত্মক কি হবে আমার? উল্লম্ফন হবে। কি হবে? আরোহত্মক উল্লম্ফন। ওকে,
এইবার যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে, অর্থাৎ তুমি যে আরোহে জানা থেকে অজানায় গমন করার তোমার সুযোগ থাকবে। কি? যে আরোহে তোমার জানা থেকে অজানায় গমন করার সুযোগ থাকবে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে প্রকৃত আরোহ। কাকে প্রকৃত আরোহ বলে? যে আরোহে তুমি জানা থেকে অজানায় গমন করতে পারবা তাকে আমার প্রকৃত আরোহ বলে। কি বলে? প্রকৃত আরোহ বলে। জানা থেকে অজানায় গমন করতে পারবা সেটাকে বলে তোমার প্রকৃত আরোহ। কোন আরোহ? প্রকৃত আরোহ বলে। ওকে, এবার বলছে যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে না। আরোহমূলক লম্ফ থাকে প্রকৃত আরোহে, আর থাকে না হচ্ছে অপ্রকৃত আরোহে। একটু খেয়াল রাখো যে আরোহমূলক লম্ফটা অর্থাৎ তুমি জানা থেকে অজানায় গমন করতে পারবা প্রকৃত আরোহে, আর তুমি জানা থেকে অজানায় গমন করতে পারবে না কোন আরোহে? অপ্রকৃত আরোহে। কোন আরোহে? অপ্রকৃত আরোহে। কি? অপ্রকৃত আরোহে। ওকে, এবার যুক্তিবিদ যে মিল আছে এই প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করছে বলতো? যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন? যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন? প্রকৃত আরোহকে ভাগ করছে কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। যুক্তিবিদ যে মিল আছে আমাদের প্রকৃত আরোহ হচ্ছে কয় ভাগে ভাগ করেছে? এটা হচ্ছে কি, দেখো এখানে মিলের নাম আছে ঠিক আছে, বা শুধুও যদি বলে যে আসলে প্রকৃত আরোহ কয় প্রকার, ওটাও 3 প্রকারেরই হবে। কি? 3 প্রকারেরই হবে। ওকে, এবার প্রকৃত আরোহের প্রকারভেদ কি কি একটু দেখে নিই আমরা। এখানে সব প্র্যাকটিস হয়ে যাবে। প্রকৃত আরোহ 3 প্রকার। একটা হচ্ছে আমার বৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ, একটা সাদৃশ্যানুমান। তিনটাই প্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার। একটা বৈজ্ঞানিক আরোহ, একটা অবৈজ্ঞানিক আরোহ, আর একটা হচ্ছে সাদৃশ্যানুমান। কি কি? একটা বৈজ্ঞানিক আরোহ, একটা অবৈজ্ঞানিক আরোহ, আর একটা হচ্ছে সাদৃশ্যানুমান। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, আর একটা হচ্ছে কি? সাদৃশ্যানুমান। ওকে, এবার বলছে যে আরোহমূলক লম্ফ উপস্থিত। এখন একটা জিনিস দেখো, আমরা জানি যে আরোহমূলক লম্ফ যে আরোহে থাকে তাকে কি বলে? প্রকৃত আরোহ বলে। কি বলে? প্রকৃত আরোহ বলে। এখন ভাই এই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত কারা? এই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত হচ্ছে এই বৈজ্ঞানিক আরোহ, এই অবৈজ্ঞানিক আরোহ, এই হচ্ছে সাদৃশ্যানুমান। তাহলে ভাই প্রকৃত আরোহের মেইন কথা হচ্ছে কি, মেইন থিম কি? আরোহমূলক লম্ফ থাকে কোথায়? প্রকৃত আরোহে। এখন প্রকৃত আরোহের প্রকারভেদ হচ্ছে আবার এই 3টা। তার মানে অবশ্যই কি এদের মধ্যে আরোহমূলক লম্ফ থাকবে। সহজ ব্যাপার। যেহেতু প্রকৃত আরোহ কি, আরোহমূলক লম্ফটা উপস্থিত থাকে মূলত প্রকৃত আরোহে, আর প্রকৃত আরোহের প্রকারভেদ হচ্ছে আবার 3টা, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যানুমান। তার মানে কি? তার মানে এই 3টাতেও কি থাকবে? তোমার আরোহমূলক লম্ফ উপস্থিত থাকবে। একটু বুঝতে লাগবে প্রশ্নগুলো বুঝতে লাগবে। 3টাই হবে। দেখো প্রকৃত আরোহের প্রকারভেদ কি? 3টায়। তো প্রকৃত আরোহে যদি আরোহমূলক লম্ফ থাকে তাহলে এই 3টাতেও তো থাকবে, তাই না? এই 3টাও কিন্তু থাকবে। ওকে, দেখো প্যাচগুলো কই লাগাইতে পারে একটু তোমাকে, তুমি যুক্তিবিদের স্টুডেন্ট, তোমাকে কিন্তু একটু ক্রিটিক্যাল ভাবে ভাবতে লাগবে সবকিছু। এই যে দেখো যে কোনোটা দিয়ে আসতে পারে, আমি সবগুলোকে একসাথে করছি। দেখো একবার জাস্ট তোমাদের যাতে রিভিশন হয়ে যায়। দেখো প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি থাকবে, সেখানে কার্যকারণ নিয়ম থাকবে, সেখানে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে হচ্ছে পর্যবেক্ষণ করা হবে, সেখানে আরোহমূলক লম্ফ থাকবে অর্থাৎ জানা থেকে অজানায় গমন করতে পারবো, আর তার সিদ্ধান্তটা কি হবে? সার্বিক সংশ্লেষক হবে। কি হবে? সিদ্ধান্ত কি হবে? সার্বিক সংশ্লেষক হবে। আর সিদ্ধান্তটা মাস্ট বি নিশ্চিত হবে।
এইটাকে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানের নিচের কোনটা বসবে এইটাকেই বলা হয় কি বৈজ্ঞানিক আরোহ। তার মানে বৈজ্ঞানিক আরোহে কি থাকবে আমার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থাকবে, কার্যকারণ নিয়ম থাকবে, তারপর বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা এখানে পর্যবেক্ষণ করা হবে, তারপর কি আরোহমূলক রম্ভ থাকবে, এর সিদ্ধান্তটা অবশ্যই সার্বিক সংশ্লেষক হবে। সার্বিক সংশ্লেষক কথাটা মনে রাখিও, সংশ্লেষক নট বিশ্লেষক, সার্বিক সংশ্লেষক। এরপর এর সিদ্ধান্তটা অবশ্যই অবশ্যই নিশ্চিত হবে। এটাকেই আমরা কি বলবো, এই কে কি বলতেছে রে, উল্টা পাল্টা কমেন্ট করলে খবর আছে। সেটাকে কি বলে, হ্যাঁ দৃষ্টান্ত দেখাচ্ছি। এই যে আফরুজা বলছে প্রত্যেকটারই দৃষ্টান্ত আছে, প্রত্যেকটাই ধরে ধরে বুঝাই দিচ্ছি, দাঁড়াও আপুরা ভাইয়ারা সবকিছু আছে দেখাচ্ছি। এই যে যখন তুমি বলবা যে সকল মানুষ হয় মরণশীল, এটা একটা সিদ্ধান্ত, বা তুমি যদি বলো যে রফিক শফিক এবং রহিম হচ্ছে কি বুদ্ধিমান, অতএব সকল মানুষ হয় বুদ্ধিমান, এটা বলছে যে এটা কোন ধরনের আরোহকে নির্দেশ করে। এখন দেখো, এখন যখন আমরা বলি এই যে ক হয় মরণশীল, তারপর কি এই যে খ হয় মরণশীল, গ হয় মরণশীল, ঘ হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ এই সিদ্ধান্তটা, এইটা সিদ্ধান্ত। এখানে দেখো, এইখানে মানুষের সাথে দেখো, মানুষের সাথে মরণশীলতার একটা কি আছে আমার কার্যকারণ সম্পর্ক আছে মানুষের সাথে। অর্থাৎ কার্যকারণ সম্পর্কটা কেমন, যে সে যদি মানুষ হয় তাহলে সে অবশ্যই অবশ্যই সে মৃত্যুবরণ করবে, সে যদি মানুষ হয় তাহলে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করবে, কার্যকারণ সম্পর্ক। আর এই যে তুমি যে বললা ক হয় মরণশীল, খ হয় মরণশীল, গ হয় মরণশীল, ঘ হয় মরণশীল, তুমি ধরো এদেরকে মারা যেতে দেখছো, তো এই দেখো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি বলে, যে প্রকৃতি সব সময় একই অবস্থায় একই রূপ আচরণ করবে। অর্থাৎ আজকে যে ঘটনাটা ঘটছে প্রকৃতিতে, ভবিষ্যতে ঠিক একই ঘটনা ঘটবে। আজকে যদি এই যে ধরো আমি বা তুমি যদি আজকে মারা যাই, ঠিক একই অবস্থা যদি বজায় থাকে, তাহলে ভবিষ্যতে যারা আসবে তারাও মারা যাবে। এটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, দুইটাই উল্লেখ আছে বৈজ্ঞানিক আরোহে। তারপর কি বৈজ্ঞানিক আরোহে, এগুলো কি বিশেষ বিশেষ দৃষ্টান্ত না? এই বিশেষ বিশেষ দৃষ্টান্ত কি তোমার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুমি কি করো, পর্যবেক্ষণ করো, যে তুমি তো নিজে থেকেই দেখছো যে এ মারা গেছে, ও মারা গেছে, এ মারা গেছে, এটা তুমি নিজে নিজে প্রত্যক্ষ করো না? তো এটা কি বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করো তো তুমি নাকি? এরপর কি বলছে, এরপর এইখানে যে এই যে সিদ্ধান্তটা যে তোমার নেওয়া হয় যে সকল মানুষকে মরণশীল হইতে রাখবে, এই বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক থাকে, যে সে মানুষ হলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে লাগবে। এই কার্যকারণ সম্পর্কের জন্য বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা কি হয়, নিশ্চিত হয়। কি নিশ্চিত হয়? আর এইটা কি একটা সিদ্ধান্ত, দেখো কি আছে, সকল মানুষ আছে, তার মানে সকল কথাটা যেহেতু আছে, তার মানে কি হবে, সার্বিক যুক্তিবাক্য হবে। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য। এখন কেন সংশ্লেষক হইল, দেখো তাৎপর্য অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, একটা সংশ্লেষক একটা বিশ্লেষক। তো বিশ্লেষকে কি করে, বিশ্লেষকের হচ্ছে যে উদ্দেশ্য পদে যে পদটা থাকবে, বিধেয় পদে তার হচ্ছে জাত্যার্থকে প্রকাশ করে। তো মানুষের জাত্যার্থ কি, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। যখন বলবে যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তখন সেটা হয়ে যাবে কি বিশ্লেষক। কারণ কি এখানে মানুষের জাত্যার্থ উল্লেখ আছে। কিন্তু যখন এই জাত্যার্থর বাইরে অতিরিক্ত কোনো গুণকে উল্লেখ করবে, তখন সেটা হয়ে যাবে সংশ্লেষক। এইখানে মানুষ সম্পর্কে যে মরণশীলতা কথাটা আছে, এটা কিন্তু মানুষের জাত্যার্থের অংশ না, মানুষের একটা কি অতিরিক্ত গুণকে বুঝাইছে, মরণশীলতা। এই কারণে এটা কি সংশ্লেষক যুক্তিবাক্য। কোন যুক্তিবাক্য? সংশ্লেষক যুক্তিবাক্য। এখন দেখো এই যে কথাগুলো যে লিখছে এখানে, এই যে
প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা পর্যবেক্ষণ, আরোহমূলক লম্ফ। এখানে কি, এখানে তুমি জানা থেকে অজানায় গমন করতেছো। তুমি কিছু বিশেষ দৃষ্টান্ত, কিছু মানুষের মরণশীলতা দেখে কি একটা অজানা বিষয় চলে গেছে যে ঠিক আছে, যেহেতু এরা মৃত্যুবরণ করছে তার মানে সবাই মৃত্যুবরণ করবে, মানে জানা থেকে অজানায় গমন করছো। এর কি সিদ্ধান্ত কি, সার্বিক সংশ্লেষক দেখাইছি, সিদ্ধান্ত কি নিশ্চিত দেখাইছি সব, এই যে উদাহরণ দিয়ে বুঝাই দিছি সব। বুঝছো? বুঝছো? এই তোমরা বুঝছো এবার? এইবার এই যে দেখো যেটা বললাম, এই যে কার্যকারণ নিয়মকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় কোন আরোহে? কার্যকারণ নিয়মকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় বৈজ্ঞানিক আরোহে। এই কারণে এর সিদ্ধান্ত তুমি নিশ্চিত দাবি করতে পারো। এই কার্যকারণ সম্পর্ক, কারণ কি, কারণ মানুষকে যখন আমি মরণশীলতা বলছি বা মরণশীল বলছি, দেখো মানুষ আর মরণশীলতার মধ্যে কি, মানুষ আর মরণশীলতার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আছে। কেন? কারণ কি, মানুষ হইলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে লাগবে। এই কারণে এর সিদ্ধান্তটা হচ্ছে কি নিশ্চিত। সিদ্ধান্ত কি নিশ্চিত। এই কেউ একটা যদি আর কারো উল্টা পাল্টা কমেন্ট দেখি, আমি ক্লাসটা এখনই অফ করে দিব আর ক্লাসের পিডিএফও দিব না। যাও। এরপরে এইবার বলছে যে বস্তুগত আর আকারগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করে কোন আরোহ? এটা উত্তর করো। এই নিহা, তোমাকে নিয়ে এত কমপ্লেন কেন? তোমাকে নিয়ে এত কমপ্লেন কেন? বলো, এটা উত্তর করো। দেখো বৈজ্ঞানিক আরোহ হবে এটা। কেন বৈজ্ঞানিক আরোহ হবে? বৈজ্ঞানিক কি করা হয়? বৈজ্ঞানিক আরোহে তোমার এই যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে তোমার হচ্ছে কি পরীক্ষাত্মক ভাবে তোমার হচ্ছে আরোহের যে বস্তুগত আর আকারগত আরোহের যে ভিত্তি আছে, এই দুই উভয় প্রকার সত্যতাই হচ্ছে কি প্রতিষ্ঠা করা হয়। কি উভয় প্রকার? কারণ কি আরোহ যে অনুমানটা আছে, এই আরোহ অনুমান কি করে? আরোহ অনুমানের কিন্তু ভিত্তি দুইটা, একটা আকারগত ভিত্তি, একটা বস্তুগত ভিত্তি। তো বৈজ্ঞানিক আরোহ কি করে? এই বৈজ্ঞানিক আরোহ এই আকারগত আর বস্তুগত উভয় প্রকার সত্যতাই প্রতিষ্ঠা করে কে? বৈজ্ঞানিক আরোহ। কি বৈজ্ঞানিক আরোহ হবে? এটা কি হবে? এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ হবে। কি হবে আমার? এটা হচ্ছে আমার বৈজ্ঞানিক আরোহ হবে। কি হবে? বৈজ্ঞানিক আরোহ হবে। এটা কোন আরোহ হবে? বৈজ্ঞানিক আরোহ হবে। বুঝছো এটা? আচ্ছা, এবার এবার চলো অবৈজ্ঞানিক আরোহে চলে যাই। অবৈজ্ঞানিক আরোহে চলে যাই, চলো। তো অবৈজ্ঞানিক যে আরোহ আছে, এই অবৈজ্ঞানিক আরোহের অপর নাম হচ্ছে কি জানো? অপূর্ণ গণনামূলক আরোহ। কি এখন কেন এটাকে আমি অপূর্ণ গণনামূলক আরোহ বলতেছি? আপাতত খালি দেখো, আমি একটু পরে দেখাবো গিয়ে কেন অপূর্ণ গণনামূলক আরোহ বলা হয়। আগে জাস্ট দেখো, দেখো সবাই, অবৈজ্ঞানিক আরোহের অপর নাম হচ্ছে অপূর্ণ গণনামূলক আরোহ। অপূর্ণ কেন অপূর্ণমূলক আমি বলতেছি। এইখানে অ্যান্সার ভুল দিলে কোনো সমস্যা নাই, পরীক্ষার হলে ভুল দেওয়া যাবে না, এইখানে প্র্যাকটিস করতে লাগবে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি এখানে যে অ্যান্সারটা ভুল করবা সেইটা তোমার মাথায় গেঁথে যাবে। এই কারণে পরীক্ষার হলে গিয়ে সেটা আর তুমি ভুল করবা না। এটা হচ্ছে অপূর্ণ গণনামূলক আরোহ, বৈজ্ঞানিক আরোহের অপর নাম। কেন আমরা এটা দেখবো একটু পরেই। এইবার দেখো তুমি কিভাবে এখন আইডেন্টিফাই করবা যে আমি অবৈজ্ঞানিক আরোহ কিভাবে আইডেন্টিফাই করব? এইটার এই সূত্রটাই, এই একটা সূত্র দিয়েই তুমি কি অবৈজ্ঞানিক আরোহে যত দৃষ্টান্ত আছে
সব হচ্ছে কি করতে পারবা, তুমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবা যে এ ধরনের ঘটনা সব সময় এভাবেই ঘটতে দেখেছি। ধরো একটা ঘটনা তুমি সব সময় এভাবেই ঘটতে দেখছো, মানে কি ধরো সব সময় তুমি কি দেখছো, সব সময় তুমি কাককে কি দেখছো, কালো দেখছো, সব সময় দেখছো। বলছে যে এর বিরুদ্ধে কোনো ঘটনা কখনো দেখিনি। কাক মানে কাক যে কালো, কাক কালো ব্যতীত অন্য কোন রঙের দেখনি। দেখো ব্যাপারটা কি বলছে যে সব সময় এভাবে ঘটতে দেখেছি, যে কাককে তুমি সব সময় কালো দেখছো, এর বিরুদ্ধে কোনো ঘটনা দেখোনি, তার মানে কাক কালো ব্যতীত অন্য কোনো রঙের দেখোনি। অতএব ঘটনাটি শব্দ, অতএব বলতে পারো যে সকল কাক হয় কালো। ওকে, তার মানে কি এই জাস্ট আমরা এই একটা থিওরি, এটা জিস্ট কথা অবৈজ্ঞানিক আরোহে, এই একটা দিয়ে আমরা সব অবৈজ্ঞানিক আরোহ আইডেন্টিফাই করতে পারি। এই সেম ক্যাটাগরিতে পড়বে, দেখো সেম ক্যাটাগরিতে এই উদাহরণগুলো পড়বে। দেখো এই যে দেখো এখানে যে উদাহরণগুলো আছে, দেখো আমি এ যাবত যত কাক দেখেছি সবই হচ্ছে কি কালো। এরপর আমি এ যাব যত কৃষক দেখেছি তারা কি গরিব, সুতরাং সকল কৃষক হয় গরিব। তারপর দেখো আমি এ যাব যত আমেরিকাবাসীকে দেখেছি সবাই শ্বেতবর্ণের, অতএব সকল আমেরিকাবাসী হয় শ্বেতকায়। তারপর আবার দেখো এ যাব যত গ্রামের মানুষ দেখেছি সহজ সরল দেখেছি, অতএব গ্রামের সব মানুষ হয় সহজ সরল। আবার বলছে দেখো এ যাবত যত বানর দেখেছি সবারই কি আছে, লেজ আছে, অতএব সব বানরের লেজ আছে। এই যে দৃষ্টান্তগুলো আছে দেখো সব একই ধরনের ক্যাটাগরি ফলো করছে, সব কি করছে, একই ধরনের ক্যাটাগরি ফলো করছে। ওই যে আগের যে স্ট্রাকচারটা বলছি ওই স্ট্রাকচারের সাথে মিলাই দেখবা, যদি মিলে তাহলে অবৈজ্ঞানিক আরোহ, না মিললে অন্য কোনো আরোহ হবে। এটা হচ্ছে কি হবে, অবৈজ্ঞানিক আরোহ। কোন আরোহ, এটা হচ্ছে আমার অবৈজ্ঞানিক আরোহ। কোন আরোহ, অবৈজ্ঞানিক আরোহ। ওকে, এটা হইছে। এবার আচ্ছা এখন একটা জিনিস বলি, এই যে এক্সাম্পল গুলো আছে এইটা নিয়ে আমি একটা জিনিস এখন তোমাদের একটা জিনিস বুঝাই দিই। আমি যখন বললাম আমি এ যাব যত কাক দেখেছি কালো দেখেছি, কালো ব্যতীত অন্য রঙের কাক দেখিনি। অতএব সকল কাক হয় কালো। ভাই দেখো এখানে কি বলছে যে আমি এ যাব যত কাক দেখেছি সবগুলোই কালো দেখছি, কালো ব্যতীত অন্য রঙের কাক দেখেনি, অতএব সব কাক হয় কালো। এখন দেখো এখন এখানকার কথাগুলো একটু বুঝো। দেখো তুমি বাস করো বাংলাদেশে, ঠিক আছে ভাই, তুমি বাংলাদেশে কোনো কালো রং ছাড়া অন্য কোনো হচ্ছে কি কাক দেখোনি, বাট এমনটা গ্যারান্টি কি তুমি দিতে পারবা যখন তুমি বাইরের দেশে যাবা বা বিদেশে যাবা সেখানে গিয়ে তুমি যে একটা সাদা রঙের কাক দেখবা না?
তাহলে কি তুমি তুমি দেখো, তুমি শুধু বাংলাদেশে দেখছো যে কালো রঙের কাক আছে, বাট বাইরের কোনো দেশে গিয়ে তুমি যদি তুমি যে একটা সাদা কাক দেখবে না, এর কি গ্যারান্টি তুমি আমাকে দিতে পারবা? তুমি আমাকে দিতে পারবা? যেমন মানুষের ক্ষেত্রে তুমি মরণশীলতাকে কি করতেছো, গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারছো, কারণ ওদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। বাট কাকের ক্ষেত্রে যে সে যে কালো হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো না। কেন? কারণ কি? কারণ তো বলা যায় না। তুমি বাইরের দেশে গিয়ে দেখলা যে একটা সাদা রঙের কাক দেখলা, এখন ভাই তুমি শুধু বাংলাদেশের কাক দেখে সিদ্ধান্ত নিয়ে ফেললা যে সকল কাক হয় কালো। এখন তুমি যদি গিয়ে দেখো যে না, অস্ট্রেলিয়াতে গিয়ে একটা সাদা কাক পাইছো, তাহলে কি তুমি কি কখনো বলতে পারবা যে সকল কাক হয় কালো? এটা কি কখনো বলতে পারবা? বলতে পারবা? আমাকে বলো। তার মানে এখানে কাক আর কালোর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নাই। কাক আর কালোর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নাই, এটা অনুপস্থিত থাকে। এখন একটু আগেই তোমারে বললাম যে ভাই অবৈজ্ঞানিক আরোহকে কেন অপূর্ণ গণনামূলক আরোহ বলা হয়। তুমি দেখো তোমার কাছে কি দৃষ্টান্ত থাকবে দুই রকমের। একটা হচ্ছে তোমার কাছে অনুকূল দৃষ্টান্ত থাকবে, যেটা তোমার পক্ষে কথা বলবে, অনুকূল, তোমার অনুকূলে থাকবে। আর একটা দৃষ্টান্ত থাকবে, সেটা কি? সেটা হচ্ছে প্রতিকূল, যেটা তোমার কি, তোমার হচ্ছে কি বিপক্ষে কথা বলবে। এখন ভাই দেখো, তুমি নিয়ে ফেলছো সকল কাক সম্পর্কে একটা বক্তব্য যে না ভাই দুনিয়ার যত কাক আছে সব কালো হয়, বাট তুমি শুধু পর্যবেক্ষণ করছো বাংলাদেশের কাকগুলো, বাইরের কাক পর্যবেক্ষণ করনি। এখন ভাই দেখো, এখন যখনই তুমি একটা বিরোধ দৃষ্টান্ত পেয়ে গেছো যে কাক হয় সাদা পাইছো তুমি, মানে তোমার অনুকূল দৃষ্টান্তগুলো ঠিক আছে, বাংলাদেশে তোমার জন্য, বাংলাদেশ তোমার জন্য সব দৃষ্টান্ত অনুকূল, বাট যখনই তুমি অস্ট্রেলিয়া ধরো চলে গেছো, তখন কি একটা সাদা কাক পাইছো, তখনই তোমার হয়ে যায় কি ওই দৃষ্টান্তটা তোমার প্রতিকূল দৃষ্টান্ত হয়ে যায়। এই জন্য দেখো, তোমার যখনই একটা তুমি প্রতিকূল, মাত্র একটা প্রতিকূল দৃষ্টান্ত তোমার এই সিদ্ধান্ত চেঞ্জ করতে তোমারে বাধ্য করাচ্ছে, মাত্র একটা দৃষ্টান্ত। সেজন্য অবৈজ্ঞানিক আরোহে শুধু আমার অনুকূল দৃষ্টান্তগুলোই দেখা হয়, এখানে প্রতিকূল দৃষ্টান্ত বাদ দিয়ে দেওয়া হয়। কারণ যদি তুমি প্রতিকূল দৃষ্টান্ত নাও, তোমার সিদ্ধান্তটা মিথ্যা বলে প্রমাণিত হবে, ভুল বলে প্রমাণিত হবে, তুমি সিদ্ধান্তটা নিশ্চিত দাবি করতে পারবা না। এখন ভাই আমার কাছে ধরলাম অনুকূল দৃষ্টান্ত 80টা, প্রতিকূল দৃষ্টান্ত আছে 20টা, তোমারে আমি দৃষ্টান্ত দিছি 100টা, বুঝছো? তোমার কাছে অনুকূল আছে 80টা, প্রতিকূল আছে 20টা, তো তুমি শুধু অনুকূল দৃষ্টান্ত যদি 80টা নিয়ে বলো যে আমি 100টাই দেখছি, তাহলে কি হবে? তাহলে কিভাবে তুমি এটাকে অবৈজ্ঞানিক আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলবা? তুমি কি আমার 100টা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করছো? তুমি তো 80টা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করছো, 20টা তো করনি রে ভাই। তাহলে তুমি এটাকে কি পূর্ণ বলতে পারবা? পূর্ণ গণনা করছো তুমি? করনি। তুমি কি করছো? তুমি অপূর্ণ গণনা করছো। এখানে তুমি 20টা রেখে দিছো, সেগুলো গণনা করনি। কেন অবৈজ্ঞানিক আরোহকে অপূর্ণ গণনামূলক আরোহ বলতেছে, এবার বুঝছো? কেন অবৈজ্ঞানিক আরোহকে অপূর্ণ গণনামূলক আরোহ বলতেছে, এটা বুঝছো? এবার কনসেপ্টটা ক্লিয়ার, ধরতে পারতেছো সবাই? ভাই বললাম তো ভাই, এমন মনে হয় না লজিক ক্লাস তোমরা আগে কখনো করছো, যেভাবে আমি ধরে ধরে। কারণ কি? কারণ লজিক সাবজেক্টটা একটু কঠিন, তো এটা কি করতে পারে, বেশিরভাগই এই জিনিসগুলো স্কিপ করতে চায়, মানে জাস্ট কি আছে পড়ে নাও পড়ে নিলে হবে। বাট না ভাই, সবকিছুরই বুঝানোর ব্যাপার আছে। তোমার যদি আমি বুঝাই দিতে পারি, তাহলে তোমার ওই মুখস্থ করতে লাগবে না ভাই, তোমার কনসেপ্ট আছে মাথায়, তুমি বলতে পারো। এই যে দেখো, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোন ধরনের দৃষ্টান্ত বিবেচিত হয়? অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কি শুধু আমার অনুকূল দৃষ্টান্ত আমি নিতে পারি, কারণ আমি যদি প্রতিকূল দৃষ্টান্ত নিই, তাহলে আমার সিদ্ধান্তটা কি হইতে পারে, সিদ্ধান্ত আমার ভুল প্রমাণিত হবে, সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে, সিদ্ধান্ত কি হবে, আমার ভুল প্রমাণিত হবে। ওকে, এইবার দেখো অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমার সিদ্ধান্তটা কি হবে বলো তো, এটা উত্তর করো তো। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত আমার কি হবে বলো তো। দেখো আমার আছে কি, সকল কাক হয় কালো,
এটা আসছে না? তার মানে কি এটা একটা সার্বিক যুক্তি বাক্য। কারণ কি? কারণ এখানে সকল উল্লেখ আছে, তো সার্বিক 4টা উদাহরণে আছে। ঠিক আছে, যাও। এখন এইগুলোর মধ্যে কি হবে বলো তো, কোনটা হবে? এই অবৈজ্ঞানিক আরোহ। তোমার দেখো, তুমি যখনই তোমার হয়তো তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে সকল কাক হয় কালো, কিন্তু যখনই তুমি একটা সাদা রঙের কাক দেখে ফেলবে তখন তো তোমার সিদ্ধান্তটা কি হয়ে যাবে? ভুল প্রমাণিত হবে। তুমি কি এই বৈজ্ঞানিক আরোহের মতো এটাকে কি নিশ্চিত বলতে পারবা? বলতে পারবা না। কিন্তু কারণ কি? কারণ তো তুমি প্রতিকূল দৃষ্টান্ত তো তুমি পর্যবেক্ষণই করনি। সেজন্য অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হবে। কি সম্ভাব্য? সবসময় কি হবে? সম্ভাব্য হবে। কি হবে? সম্ভাব্য, সম্ভাব্য, সম্ভাব্য হবে। অনিশ্চিত না, তোমার সম্ভাব্য হবে। নিশ্চিত হইতেও পারে, তুমি তো একেবারে অনিশ্চিত বলতে পারতেছো না। এমনও হইতে পারে যে ঠিক আছে, যে নাও থাকতে পারে সেটা, যে তুমি দেখো তুমি যে সিদ্ধান্তটা নিছো তোমার সেই সিদ্ধান্ত তো সত্য হইতে পারে। দুইটাই সম্ভাবনা আছে, এই কারণে তুমি অনিশ্চিত তো বলতে পারবা না। তুমি অনিশ্চিত বলতে পারো না, তোমাকে সম্ভাব্য বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি যে সিদ্ধান্তটা নিছি সেটা কি, সেটা হচ্ছে কি, সেটা সম্ভাব্য, সেটা সঠিক হইতেও পারে আবার সঠিক নাও হইতে পারে। সঠিক হইতেও পারে, সেটা নাও হইতে পারে। এইটা হবে। আশা করি ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এবার এবার দেখো, এইবার কেন বলছে যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা যে আমরা সম্ভাব্য কেন বললাম? এই কারণে বললাম যে দেখো, বৈজ্ঞানিক আরোহে কিন্তু মানুষের সাথে মরণশীলতার একটা কি, একটা কার্যকারণ সম্পর্ক আছে। যে মানুষ হইলে তাকে অবশ্যই কি মৃত্যুবরণ করতে লাগবে। মানুষ হলে সে মৃত্যুবরণ করবেই। মানুষ হলে সে বুদ্ধিমান হবেই। কেউ যদি মানুষ হয় সে অবশ্যই বুদ্ধিমান হবে। কেন? কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটা গুণ দিছে, যে গুণটার কারণে মানুষকে তার সমজাতীয় যে অন্যান্য যে প্রাণীগুলো বলো বা জীবগুলো আছে সেগুলো থেকে পৃথক করে। সেটা হচ্ছে কি, সেই গুণটা হচ্ছে তোমার কি বুদ্ধি। তো এই বুদ্ধিমান, বুদ্ধি গুণটা সবার মধ্যেই থাকে। মানুষ মানেই তুমি কি থাকবা, মানুষের একটা জাতত্বই হচ্ছে বুদ্ধিবৃত্তি। তার মানে মানুষের সাথে বুদ্ধির একটা কি আছে, কার্যকারণ সম্পর্ক আছে। কিন্তু কোনোভাবে কাকের সাথে কালোর কার্যকারণ সম্পর্ক নাই। কারণ কি? কারণ ওই যে প্রতিকূল দৃষ্টান্ত এখানে দেখা হয় না। তুমি যদি প্রতিকূল দৃষ্টান্ত দেখতা, তাহলে যদি একটা সাদা কাক পাইতা, কোনোভাবে তুমি কাককে কালো বলতে পারতা না, সকল কাককে। এই কারণে এখানে কি, এখানে কার্যকারণ সম্পর্ক তুমি প্রতিষ্ঠা করো না। এই কারণেই তুমি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত বলবা সম্ভাব্য। কি বলবা? না, সবারই বুদ্ধি আছে, সবারই বুদ্ধি আছে। এটা কি হবে তাহলে? কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বলে কি হবে? সম্ভাব্য হবে। ওকে, এবার দেখো, এবার অবৈজ্ঞানিক আরোহে কি কি থাকে দেখো, এটা উত্তর করো তো। অবৈজ্ঞানিক আরোহে কি কি থাকে? আমার অবৈজ্ঞানিক আরোহে দেখো অনুকূল, অবাধ, তারপর বাস্তব অভিজ্ঞতা থাকে। দেখো অবৈজ্ঞানিক আরোহে কি সবসময় তো আমার অনুকূল অভিজ্ঞতা থাকবে। কারণ কি, এখানে তো প্রতিকূল জিনিস তুমি নিতে পারবে না। এরপরে এইখানে এই যে দেখো, এই যে অবাধ অভিজ্ঞতা আছে না, এই অবাধ অভিজ্ঞতাটাই হচ্ছে কি তোমার অবৈজ্ঞানিক আরোহের মূল ভিত্তি। এই যে অবাধ অভিজ্ঞতা, এটা কি মূল ভিত্তি অবৈজ্ঞানিক আরোহের। কেন? কারণ এই যে দেখো, এই যে আমরা যখন বলতেছি যে কাককে আমরা সবসময় কালো দেখছি, কালো ব্যতীত অন্য রঙের কাক দেখিনি, এটা কি তোমার একটা অবাধ অভিজ্ঞতাকে নির্দেশ করে। অবাধ অভিজ্ঞতাকে, এইটাই হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের মূল ভিত্তি, অবাধ অভিজ্ঞতা। আর এখানে তোমার অবশ্যই বাস্তব অভিজ্ঞতা লাগবে। তো তুমি যে কাককে কালো বলছো, এটা তোমার বাস্তব অভিজ্ঞতাই একটা, তাই না? তার মানে তিনটাই হবে। তারপর এখানে আরোহমূলক লম্ফ থাকে, অবশ্যই থাকে। কারণ কি? কারণ আমরা এখানে জানা থেকে অজানায় গমন করি। তুমি যে এই যে কাকগুলো দেখছো, এই কাকগুলো দেখার পরে কি সব কাক সম্পর্কে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছো না যে সব কাক হয় কালো? এখানে কি আরোহমূলক লম্ফন থাকে। আর এইখানে তোমার আরোহের
শুধু একটা নিয়ম ইউজ করা হয়, সেটা হচ্ছে প্রকৃতির নিয়ম ইউজ করা হয়। কারণ কি? প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম হচ্ছে কি, তোমার প্রকৃতি একই অবস্থায় একই রূপ আচরণ করবে, তো প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিটা এখানে থাকে, কিন্তু এইখানে কিন্তু কার্যকারণ নিয়মটা থাকে না। এখানে তিনটাই হবে। এখানে কি কার্যকারণ নিয়মটা থাকে না। কোন নিয়ম? কার্যকারণ নিয়মটা হচ্ছে আমার থাকে না, থাকে না। কি কার্যকারণ নিয়ম থাকে? থাকে না। ওকে, এরপরে দেখো, এই যে অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ কোন আরোহের ত্রুটি? অবৈধ সার্বিকীকরণ বা সামান্যীকরণ কোন আরোহের ত্রুটি? অবৈজ্ঞানিক অবৈধ সামান্যীকরণ, অবৈধ সামান্যীকরণ বা হচ্ছে সার্বিকীকরণ কোন আরোহের ত্রুটি? এখন দেখো, এখন এটা কি হবে? অবৈজ্ঞানিক হবে। এখন তোমাদেরকে গতকালকে আমি পড়াইছিলাম, ভাইয়া বলছিল, তোমরা বলছিলে যে ভাইয়া এটার উত্তর কিভাবে করব। দেখো আমি একটু বলে দিই, তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি। তুমি বললা যে আমেরিকায় যত মানুষ হচ্ছে কি সবাই হচ্ছে কি বললা? শ্বেত বর্ণের বললা। ধরলাম আমেরিকায় যতগুলো মানুষ আছে, মানে দেখো তুমি বললা যে আমি এ যাবৎ আমেরিকায় যতগুলো মানুষ দেখছি সবগুলোকেই দেখছি কি শ্বেত বর্ণের। তার মানে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমেরিকার সকল মানুষ হয় শ্বেতকায়। আমেরিকার সকল মানুষ হয় কি শ্বেতকায়। এখন দেখো, এখন ভাইয়া আপুরা তুমি পর্যবেক্ষণ করছো, তোমার পর্যবেক্ষণে শ্বেতবর্ণ ছাড়া অন্য কোনো আমেরিকান লোক প্রকাশ করেনি, বাট তোমার দ্বারা কি বা আমার দ্বারা কি সবগুলো দৃষ্টান্তকে কখনো, সবগুলো লোককে কি কখনো দেখা সম্ভব বা পর্যবেক্ষণ করা সম্ভব? অবৈজ্ঞানিক আরো কি করা হয় এখানে? কি অবাধ অভিজ্ঞতা, অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে তোমার কি করা হয়? তুমি এখানে কিন্তু সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করতে পারো না, তুমি এখানে কি সীমিত সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করো। কারণ তোমার পক্ষে আমেরিকার সবগুলো লোকের দেখা হওয়া কি সম্ভব? কখনোই সম্ভব না। সীমিত সংখ্যক দৃষ্টান্ত তুমি পর্যবেক্ষণ করো, তো সীমিত সংখ্যক দৃষ্টান্ত তুমি পর্যবেক্ষণ করতে পারো। তোমার দ্বারা সবার কি সবার সাথে দেখা করা বা সবাইকে দেখা সম্ভব না আমেরিকার, এটা পর্যবেক্ষণ করা সম্ভব না। এখন এখন কি বলছে? বলছে যে সীমিত সংখ্যক দৃষ্টান্ত দেখে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছো। এখন এমন হইতে পারলো যে আরো তো অনেক আমেরিকাবাসী লোক আছে যাদের সাথে যদি তোমার দেখা হইতো, তাদের মধ্যে থেকে তুমি যদি একটা কোনো যদি অন্য কি কৃষ্ণাঙ্গ বর্ণের পেয়ে যাইতা, তাহলে কি তোমার এই সিদ্ধান্তটা ঠিক হইতো সকল মানুষ হয় শ্বেতকায়? কখনোই হইতো না। এই যে দেখো, তুমি কি সীমিত সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণ কইরা একটা সার্বিকীকরণ করে দিচ্ছ কেন? যে সকল মানুষ হয় কি শ্বেত বর্ণের, সব মানুষ সম্পর্কে একটা সার্বিকীকরণ করে দিচ্ছ, কিন্তু যখনই তোমার একটা প্রতিকূল দৃষ্টান্ত চলে আসবে, যখনই তুমি শ্বেত বর্ণ বাদ দিয়ে একটা কৃষ্ণাঙ্গ বর্ণের কোনো একটা আমেরিকাবাসীকে দেখে ফেলবা, তখনই তোমার এই সিদ্ধান্তটা কি হয়ে যাবে? ত্রুটিযুক্ত হয়ে যাবে। এই কারণেই বলা হয় যে এটা অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ। কারণ তুমি সার্বিকীকরণ করছো, বাট তোমার একটা প্রতিকূল দৃষ্টান্ত আসলে এটা আর সার্বিকীকরণ তুমি বলতে পারবে না। এই কারণে এখানে একটা ত্রুটি ঘটছে, ওই ত্রুটিটার নাম হচ্ছে অবৈধ সামান্যকরণ বা সার্বিকীকরণ। পরীক্ষার হলে আশা করি এবার সৃজনশীলটা উত্তর করে আসতে পারবা যদি আসে। এবার বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোনটা সঠিক এটা উত্তর করো। বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিকের মধ্যে কোনটা সঠিক বলো তো? চার আর 6 অধ্যায়ের এমসিকিউ কখন পড়াবো ওবাইদুল? আগে এই 3 নম্বর চ্যাপ্টার শেষ হোক, এরপরে তোমাদের বলবো আমি। এবার দেখো, বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে দেখো, বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে প্রকৃত আরোহ, এখানে আছে অপ্রকৃত, তার মানে এটা হবে না।
বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত মানলাম, বাট অবৈজ্ঞানিক আরোহের কি সিদ্ধান্ত নিশ্চিত? ওর তো সিদ্ধান্ত সম্ভাব্য, এটাও হবে না। বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ ভিত্তি মানা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কি কার্যকারণ ভিত্তি মানা হয়? না, মানা হয় না। তার মানে এটা ভুল। এই যে সিদ্ধান্ত সার্বিক আছে, দেখো বৈজ্ঞানিক আরোহে কি বলে, ক খ গ ঘ মরণশীল, অর্থাৎ সকল মানুষ হয় মানুষ, সকল মানুষ মানে কি সার্বিক। আবার অবৈজ্ঞানিক আরোহে কি বলা হয়, যে যত কাক দেখছি কালো দেখছি, কালো ব্যতীত অন্য কাক দেখিনি, সকল কাক হয় কালো। সকল কাক মানে কি সার্বিক। অর্থাৎ এইখানে সঠিক হবে এটা, যে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সঠিক হচ্ছে যে এদের এই দুইটা আরোহের সিদ্ধান্তটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। কি? সার্বিক যুক্তিবাক্য। কোন যুক্তিবাক্য? সার্বিক যুক্তিবাক্য। ওকে, এইবার পার্থক্য কি কি বলতো? এবার দেখি বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্যগত দিক কোনটা বলতো? এখানে পার্থক্যগত দিক কোনটা দেখো, বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক। দেখো, বৈজ্ঞানিকও ঘটনা পর্যবেক্ষণ করা হয়, অবৈজ্ঞানিকও ঘটনা পর্যবেক্ষণ করা হয়। বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আছে, অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আছে। বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক দুইটাই সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, বাট বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ নিয়মটা হচ্ছে কি ভিত্তি হিসেবে ধরা হয়, আর অবৈজ্ঞানিক আরোহে এরা কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করে না। তার মানে উত্তর হবে এইটা। পার্থক্যগত দিক বলছে কি? পার্থক্যগত দিক বলছে। কি বলছে? পার্থক্যগত দিক বলছে। এগুলো ভুল করা যাবে না। এর পরের প্রশ্নটা যে পারবে, দেখি কে কে পারে। এর পরেরটা আবার আসছে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিকের মধ্যে পার্থক্য। এটা কি উত্তর হবে? দেখি একটু কে কে পারে। সবগুলো যে ঘ উত্তর হবে ব্যাপারটা কিন্তু এমন না। এবার দেখি এটা কে কে পারে বা কে কে বুঝতে পারছে, এটা দেখবো আমি। কে কে বুঝতে পারবে এই প্রশ্নগুলো? একটু যদি এই যে প্রশ্ন কঠিন বলতেছো না, এই যে এইগুলোই হচ্ছে কঠিন টাইপের প্রশ্ন। এই দেখো পেজ লাগাই দিছি না, দেখো আমি বলি এখন। ফার্স্টে হচ্ছে মূলনীতিগত। মূলনীতি বলতে কি বুঝেছি জানো? ওই যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কি কার্যকর নিয়ম আছে না, তো কি বৈজ্ঞানিক আরোহে দুইটাই আছে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিও আছে, কার্যকরণ নীতিও আছে। বাট অবৈজ্ঞানিক আরোহে কি দুইটাই আছে? দুইটাই নাই। অবৈজ্ঞানিক আরোহে কি আছে? শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আছে। তার মানে এটা পার্থক্য ঠিক আছে। এরপর বলছে নিশ্চয়তার মাত্রা কথা। আরে ভাই, বৈজ্ঞানিক আরোহ কি? বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত, আর অবৈজ্ঞানিক আরোহ কি? সম্ভাব্য। তার মানে এদের মধ্যে এটাও পার্থক্য আছে। একটা নিশ্চিত, একটা কি সম্ভাব্য, তার মানে পার্থক্য আছে তো আছে। এবার বলছে দৃষ্টান্তের মানগত। ভাই, বৈজ্ঞানিক আরোহে অনুকূল বলো প্রতিকূল বলো দুইটা দৃষ্টান্তই পর্যবেক্ষণ করা হয়, বাট অবৈজ্ঞানিক আরোহে কি দুইটা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়? অবৈজ্ঞানিক আরোহে শুধু অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। তার মানে কি? তার মানে তিনটাই উত্তর হবে। কয়টা? তিনটাই উত্তর হবে। 4 আর 6 অধ্যায় কোন সময় পড়াবো জানাইতাছি পরে, আগে 3 নম্বর অধ্যায়টা শেষ করি আগে। এবার বুঝছো? বুঝতে লাগবে, এইভাবে বুঝতে হবে এই প্রশ্নগুলা। কঠিন প্রশ্ন করলে আমরাই করে, বাট প্রশ্ন আসলে কঠিন না, বুঝতে লাগবে কি চাইছে তোমার কাছে। এই যে এইবার আসছে সাদৃশ্যানুমান। কি আসছি আমরা? সাদৃশ্যানুমান আসছি। এবার সাদৃশ্যানুমান শব্দের এই তো না, নিজের উপরে আমি বলছি যে তিনটাই হবে না, তুমি অন্যের উপরে কেন বিশ্বাস করবা? তোমার নিজের উপরে বিশ্বাস নাই, নিজের উপরে তো ওই বিশ্বাসটা লাগবে, তাই না? আমি বললে কি ভাই, আমি তো ভাই উল্টাপাল্টা কিছু বলতেই পারি। সব সময় সবাইকে বিশ্বাস করা যাবে না। আচ্ছা, সাদৃশ্যানুমান ইংরেজি হচ্ছে কি? অ্যানালজি। এই বাকিগুলো একটু লিখি আমরা, বাকিগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হাইপোথিসিস মানে প্রকল্প। কি? প্রকল্প। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা।
ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, ডেফিনেশন মানে সংজ্ঞা। আর অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্যানুমান। কি সাদৃশ্যানুমান? এটা হচ্ছে কি অ্যানালজি, অ্যানালজি। এইবার অ্যানালজি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? এগুলো মুখস্থ, জাস্ট পড়ি। অ্যানালজি শব্দটার উৎপত্তি হয়েছে অ্যানালজিয়া থেকে। কোথায় থেকে? অ্যানালজিয়া। অ্যানালজি শব্দটি, অ্যানালজি, কনফিডেন্স কম নাই, আমার সাথে প্র্যাকটিস করা, এমনি কনফিডেন্স চলে আসবে। অ্যানালজি শব্দের উৎপত্তি হয়েছে অ্যানালজিয়া শব্দ থেকে। কোন শব্দ থেকে? অ্যানালজিয়া, অ্যানালজিয়া, অ্যানালজিয়া শব্দ থেকে। এরপর এইবার এই যে অ্যানালজিয়া শব্দটা আছে, এটা একটা গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক শব্দ। অ্যানালজিয়া যে শব্দটা আছে, এই অ্যানালজিয়া শব্দটা হচ্ছে আমার গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক শব্দ। অ্যানালজিয়া শব্দটা হচ্ছে আমার গ্রিক শব্দ। ওকে, এগুলো মুখস্থ, এগুলো জাস্ট শুধু একটু প্র্যাকটিস করে দেয়, হয়ে গেল। এই যে এইবার একাধিক সাদৃশ্য, একাধিক বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে, সাদৃশ্যের ভিত্তিতে, এটা জিনিস নতুন কোন বিষয়ে সাদৃশ্য অনুমান করাই হলো কি? একাধিক বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোন বিষয় সাদৃশ্য অনুমান করাকেই বলা হয় সাদৃশ্যানুমান। তার মানে সাদৃশ্য মানে কি থাকবে এখানে? তোমার একাধিক বিষয়ে তুমি সাদৃশ্য দেখায় নতুন একটা বিষয় সম্পর্কে সাদৃশ্য অনুমান করবা, তখনই আমরা তাকে কি বলবো? সাদৃশ্যানুমান বলবো। কি বলবো? সাদৃশ্যানুমান, সাদৃশ্যানুমান। চলো উদাহরণ আছে, সমস্যা নাই তো, দেখাই দিচ্ছি। এই যে দেখো, বলছে সাদৃশ্যানুমানে যে জিনিসগুলো মনে রাখো, প্রথমে দুইটা বিষয় থাকবে। কয়টা? দুইটা বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখাবে। এখানে বলছে পৃথিবীর মতো মঙ্গল গ্রহে মাটি, পানি ও বায়ু আছে। তো পৃথিবী আর মঙ্গল গ্রহ দুইটা আছে, দুইটা বিষয়, এদের মধ্যে প্রথমে সাদৃশ্য দেখাবে তোমার। তো বলছে যে মাটি, পানি, বায়ু, দুইটার মধ্যে সাদৃশ্য আছে। পৃথিবীতে হচ্ছে মাটি, পানি, বায়ু আছে, মঙ্গল গ্রহ মাটি, পানি, বায়ু আছে। এবার বলছে যে একটা উপরে একটা জানা বিষয় দেখাবে তোমার। একটা কি জানা বিষয়? তো পৃথিবীতে মানুষ বাস করে, এটা ভাই কোন ব্যক্তিটা জানে না? আমরা বলো তো, আমরা কই বাস করি? আমরা তো পৃথিবী নামক গ্রহে বাস করি। তো পৃথিবীতে কি করে? মানুষ বাস করে। এখন এই যে প্রথমে তোমার সাদৃশ্য দেখাবে, পরে একটা জানা বিষয়, এই জানা বিষয়ের উপরে ভিত্তি করে তুমি একটা অজানা বিষয়ে গমন করবো বা নতুন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিবা। যেহেতু পৃথিবীর মতো মঙ্গল গ্রহ মাটি, পানি, বায়ু আছে, আর পৃথিবীতে হচ্ছে কি করে? মানুষ বাস করে, তার মানে আমি সিদ্ধান্ত নিতেই পারি যে মঙ্গল গ্রহ কি করে? মানুষ বাস করে। মঙ্গল গ্রহেও মানুষ বাস করে। এটা কি? সাদৃশ্যানুমান। আবার বলছে ছায়া ও মায়া যমজ, দুই যমজ। এটা কোন হবে না, এটা বোন হবে, বোন, দুই যমজ বোন। এখন বলছে যে ছায়া হচ্ছে অঙ্কে পাকা, সুতরাং মায়াও হচ্ছে কি? অঙ্কে পাকা। দেখো প্রথমে সাদৃশ্য দেখে যে ছায়া আর হচ্ছে কি মায়া দুইটা যমজ বোন। তো যেহেতু জোড়া যমজ বোন, ছায়াও হচ্ছে কি অঙ্কে পাকা হইলে মায়াও হচ্ছে কি অঙ্কে পাকা হবে। তারপর আবার বলছে রুমা ও ঝুমা দুইজন যমজ বোন, রুমা মেধাবী, যেহেতু তারা যমজ বোন, রুমা যদি মেধাবী হয় তাহলে হচ্ছে কি ঝুমাও মেধাবী হবে। এগুলো কিসের ইঙ্গিত দেয়? এগুলো সব সাদৃশ্যানুমানের ইঙ্গিত দেয়। কিসের? সাদৃশ্যানুমানের ইঙ্গিত দেয়, সাদৃশ্যানুমানের। ওকে, এরপর এবার বলো তো সাদৃশ্যানুমানের ভিত্তি কি হবে? সবগুলোরই তো ভিত্তি, বৈজ্ঞানিকের ভিত্তি দেখে আসলাম, অবৈজ্ঞানিকের দেখে আসলাম। এবার সাদৃশ্যানুমানের ভিত্তিটা কি দেখো বলো তো? নেহা যদি আরেকটা কি কমেন্ট করছে আমি আসলে এখানে দেখতে পারতেছি না, তো যদি আরেকটা যদি উল্টাপাল্টা কমেন্ট করে তোমরা একটু ওই কমেন্টটা আমাকে একটু দেখাবা।
দেখাবা। যদি আমি দেখি যে ও অপ্রাসঙ্গিক কমেন্ট করে গেছে, তাহলে এই ক্লাস শেষ হওয়ার পরে আমি টেলিসেলসে গিয়ে বলে দিব, ওরা হচ্ছে ওকে ব্যান করে দিবে। এই যে এইবার বুঝতে পারছো যে এখানে ঘটনার সাদৃশ্যটাই হচ্ছে ভিত্তি হবে, তাই না? কারণ কি এখানে তো একাধিক বিষয় সাদৃশ্য দেখায় তুমি সিদ্ধান্ত নিচ্ছ, তার মানে তোমার এখানে ভিত্তি হিসেবে কাজ করতেছে কি এই যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোর সাদৃশ্য। আচ্ছা, আর যদি কোনো উল্টাপাল্টা কথা বলে আমাকে একটু এটা ওই কে বলবে, ওই যে একটা ডট দিয়ে দিব ওই কমেন্টটাতে, আমি সেটা দেখবো। যদি দেখি যে ওটা অপ্রাসঙ্গিক কমেন্ট করছে, তাহলে আমি বলে দিব গিয়ে ক্লাস শেষ হইলে। আপাতত তো বলতে পারতেছি না টেলিসেলসকে, আমি আছি স্টুডিওতে, টেলিসেলস আমাদের পাশে, আমি তো গিয়ে বলতে পারতেছি না, কারণ তোমাদের তো ক্লাস নিতে লাগবে। এইবার বলো সাদৃশ্যানুমানের সিদ্ধান্তটা আসলে কি? সাদৃশ্যানুমানের সিদ্ধান্তটা আসলে কি বলো? এবার বলো সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কি? আচ্ছা, এটা নিয়ে কনফিউজ হয়ে গেছো নাকি? এখন দেখো, এখন আমি বলি এই সাদৃশ্যানুমানে বুঝছো দুইটা আছে, একটা সাধু আছে একটা অসাধু আছে, মানে এর প্রকারভেদ হচ্ছে দুইটা। তো সাদৃশ্যানুমানের আবার কি আছে জানো? সাদৃশ্যানুমানে এই যে আমরা যে ঘটনা যে সাদৃশ্য দেখাই না, এই সাদৃশ্য কোন কোন ক্ষেত্রে কি হয় জানো? কোন কোন ক্ষেত্রে ওটা হচ্ছে কি এর হচ্ছে কি মাত্রা আছে, এর সম্ভাব্যতা নির্ণয়ের মাত্রা আছে জানো? মানে তুমি ঘটনার মধ্যে যত বেশি মৌলিক প্রাসঙ্গিক বিষয়গুলো দেখাইতে পারবা, সেগুলো কি তত বেশি তার সম্ভাব্যতার মাত্রা বেশি থাকবে। ওই সূত্রটা আমরা পড়বো। তো এইখানে কি একটা সাধু আছে একটা অসাধু আছে, তো এক এক জায়গায় হচ্ছে কি জানো, তো তোমার যে এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় না, এই সিদ্ধান্তগুলোকে আসলে কি আমি নিশ্চিত বলতে পারি না। কেন বলতে পারি না? এর কারণটা হচ্ছে ওই যে বললাম যে সম্ভাব্যতার যে মাত্রা আছে, তুমি যে দুইটা বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখা যে একটা সিদ্ধান্ত নিচ্ছ, তো এই তোমার এই সিদ্ধান্তটা আদৌ কি হচ্ছে কি সত্য না, এটা কিন্তু হচ্ছে একটা কি থাকে যায়, একটা হচ্ছে প্রশ্ন থাকে যায়। যখন আমরা এই যে সাধু আর অসাধু সাদৃশ্য অনুমান পড়বো, তখন তোমরা ওটা গিয়ে বুঝতে পারবা। আপাতত জেনে রাখো যে সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত অধিকাংশ সময়েই সম্ভাব্য হয়। কি হয়? সম্ভাব্য হয়। কেন নিশ্চিত হয় না, এটা আমরা একটু পরে গিয়ে উত্তরটা পাবো। আপাতত জেনে রাখো যে সম্ভাব্য হয়। কি হয়? সম্ভাব্য হয়। তুমি এটাকে নিশ্চিত বলতে পারবে না কোনোভাবেই নিশ্চিত বলতে পারবে না, সম্ভাব্য হয়। ওটা পরে দেখবো, আমরা একটু পরেই দেখবো। এই যে দেখো সাদৃশ্যান অনুমানের সম্ভাব্যতা আসলে নির্ভর করে, এর সম্ভাব্যতা তুমি ঘটনা সাদৃশ্য যে ঘটনাগুলোর মধ্যে সাদৃশ্য দেখাইতে পারবা, সেই ঘটনাগুলো কতটা প্রাসঙ্গিক আর কতটা গুরুত্বপূর্ণ তার উপরে সাদৃশ্যানুমানের সম্ভাব্যতা নির্ভর করে। যতটা তুমি কি সাদৃশ্যানুমানে দেখো, তোমার কাছে তোমাকে যদি বলা হয়, তোমাকে 5 জনের নাম দেওয়া হলো, তোমাকে র্যাঙ্কিং করতে বলা হয় যে তোমার লাইফে এই মানুষগুলোর হচ্ছে কি তোমার মূল্য তোমার কাছে কেমন, তো তুমি কি বিভিন্ন ক্যাটাগরিতে বলবো না যে আমার লাইফে এর মূল্য হচ্ছে বেশি, এর মূল্য কম, এর মূল্য বেশি? তো তুমি তো এখানে কি করতেছো? উঠানামা করতেছো না, বাড়া কমা করতেছো না। তো তেমনই ভাবে সাদৃশ্য অনুমানে যখন আমরা এই যে সাদৃশ্য দেখাই, এই সাদৃশ্যগুলো আসলে কতটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ সেইটার উপরে ভিত্তি করে সাদৃশ্য অনুমানের যে সম্ভাব্যতা আছে সেইটা কি কম বা বেশি হয়। এই কারণেই তুমি সাদৃশ্য অনুমানের সিদ্ধান্তটাকে নিশ্চিত বলতে পারবা না, তোমাকে কি বলতে হবে? সম্ভাব্য বলতে হবে। কি? সম্ভাব্য বলতে হবে। এই যে এই সূত্রটা সাদৃশ্যানুমানের সম্ভাবনা নিরূপণের সূত্র, আগের দিন যখন ক্লাসে থিওরি পড়াইছিলাম তখন বলছিল যে ভাইয়া এক্সাম্পল দিয়েন তো এক্সাম্পল এখন দিয়ে তোমাদের আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে সূত্রটা হবে এইটা, যে উপরে থাকবে কি সাদৃশ্য আর নিচে থাকবে হচ্ছে কি বৈসাদৃশ্য প্লাস অজ্ঞাত বিষয়।
তোমার দেখো সাদৃশ্যানুমান কার সাথে রিলেটেড বলো তো? এই সাদৃশ্য এর সাথে রিলেটেড, তাই না? মানে এখানে তো তুমি সাদৃশ্য দেখাই সিদ্ধান্ত গ্রহণ করবা, তো সেজন্য এইটাকে কি বলে? এটাকে বলে আমার কি লব বলে, কি বলে? লব বলে। তো এইটা কি, এই যে এইটা হচ্ছে তোমার লবটা হচ্ছে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে কি হিসেবে কাজ করে? সবল হিসেবে কাজ করে, তাই না? কি সবল হিসেবে কাজ করে। তো কারণ কি, এইটা তুমি যত বেশি সাদৃশ্য দেখাইতে পারবা তত বেশি তোমার কি সম্ভাব্যতার মাত্রা বেশি হবে, তার মানে এটা কি মেইন হিসেবে কাজ করে। আর এই বৈসাদৃশ্য আর যে অজ্ঞাত বিষয় থাকবে, এটা কি, এইটাকে তুমি হচ্ছে কি বলতে পারো? এটা হচ্ছে তোমার এক হর, আর এটাকে তুমি কি বলতে পারো? দুর্বল বলতে পারো। কারণ কি, কারণ তো এটা তো তোমার প্রতিকূলে না, এগুলো তোমার অনুকূল, আর তোমার প্রতিকূলে আছে সাদৃশ্য বিষয়। তো এখন প্রশ্নে বলবে তোমার, ধরলাম যে ওই যে পৃথিবী আর মঙ্গল গ্রহ দেখছিলাম না, ওইখানে কি মাটি পানি বায়ু বিষয়ে সাদৃশ্য আছে, তার মানে কয়টা? তিনটা বিষয়ে হচ্ছে কি সাদৃশ্য দেখাইলো। বৈসাদৃশ্য দেখাইলো তোমার পাঁচটা বিষয়ে, আর অজ্ঞাত বিষয় ধরলো তোমার আরো তিনটা। কয়টা? তিনটা ধরলাম। আচ্ছা এখানে আমি চারটা দিয়ে দিই, অজ্ঞাত বিষয়ে চারটা দিয়ে দিই, তাহলে একটু মিলাইতে সুবিধা হবে। অজ্ঞাত বিষয় চারটা, এগুলো সব দেয়া থাকবে, তোমাকে সব দিয়ে দিবে, তুমি যা সূত্রটা বের করবা। দেখো প্রথমে তোমার সাদৃশ্য কয়টা? তিনটা। কয়টা? তিনটা। তার মানে কি, এই যে সাদৃশ্য তিন চলে যাবে উপরে। এরপর কি বৈসাদৃশ্য কয়টা বলছে? পাঁচটা, এই যে পাঁচ চলে আসবে নিচে প্লাস। তোমার অজ্ঞাত বিষয় কয়টা? চারটা, এই যে চার। এখন দেখো এখন কত আসে, দেখো উপরে তিন, নিচে 5 আর 4 যোগ করলে কত হয়? 9 আসে। 9, তার মানে কত হবে? 3 3 9, 1/3। কত আসবে? 1/3। এখন তোমার কি, তুমি কিভাবে বুঝবা তোমার যে সাদৃশ্যানুমানের যে সম্ভাব্যতা আছে এটা বেশি বা কম, এটা বুঝবা এর উপরের মানটা দেখে। যদি নিচে হরের থেকে লবের মান কম হয় তাহলে কি সম্ভাব্যতা কম, আর যদি হরের মান হরের থেকে এটা যদি 3 না হয়, এটা যদি 4 হইতো তাহলে এর সম্ভাব্যতা বেশি হইতো। তার মানে তোমার যেটা বলছে সেটার সম্ভাব্যতা কি কম হবে। কি হবে? কম হবে। সম্ভাব্যতার মানে কি, যে সূত্রটা আছে সেটা কি হবে, সেই অনুযায়ী দেখি যে কম, ওইটার মাত্রাটা কি হবে আমার? কম হবে। আর কি, আর যদি এখানে 4 হইতো তাহলে মাত্রাটা কি হইতো? বেশি হইতো। আশা করি বুঝছো এবার, আশা করি বুঝছো। এবারে এই যে দেখো সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের নিশ্চয়তা যে আছে এটা কিসের উপরে ডিপেন্ড করে? এটা কিসের উপরে? এটা মিলের উপরে, সাদৃশ্যের উপরে ডিপেন্ড করে। কিন্তু সাদৃশ্যের উপরে ডিপেন্ড করে না, তোমার হচ্ছে কি তুমি কতটা প্রাসঙ্গিক, কতটা গুরুত্বপূর্ণ, কতটা মৌলিক, কতটা কতটা কি গুরুত্বপূর্ণ, এগুলা কি দেখাইতে পারছো পার্থক্য, মানে সরি সাদৃশ্য, সেটার উপরে ডিপেন্ড করে। কতটা মিল দেখাইতে পারছো, কতটা মিল দেখাইতে পারছো। ভাই ঘুম থেকে উঠে আমিও ফ্রেশ হইনি, আমিও খাইনি, আমাকে তৃতীয় অধ্যায়টা শেষ করতে হবে। তৃতীয় অধ্যায়ে আর তোমার কয়টা? 80 তো 134টা, আর 15টা 16টা 17টা প্রশ্ন আছে, সরি 16টা প্রশ্ন আছে। আর আমাদের 16টা প্রশ্ন আছে শুধু। 16টা প্রশ্ন পড়তে কয় মিনিট লাগবে? 20 মিনিট লাগবে, আর শেষ 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তোমরাই ভাবো 16টা প্রশ্ন পড়তে কয় মিনিট লাগবে? 20 মিনিট লাগবে। এবার বলছে যে সাদৃশ্যানুমান কত প্রকার? সাদৃশ্যানুমান আর 16টা প্রশ্ন আছে। সাদৃশ্যানুমান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা কি, একটা হচ্ছে সাধু সাদৃশ্যানুমান, আর একটা হচ্ছে অসাধু সাদৃশ্যানুমান। একটা সাধু সাদৃশ্যানুমান, আরেকটা হচ্ছে অসাধু সাদৃশ্যানুমান। সাদৃশ্যানুমান দুই প্রকার, একটা সাধু আর একটা হচ্ছে অসাধু। একটা সাধু আর একটা হচ্ছে অসাধু। এবার বলছে যে দুইটা বিষয়ের মধ্যে এই যে এই কথাটা গুরুত্বপূর্ণ, মৌলিক আর যদি তুমি গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নাও তাহলে সেটাকে বলবা সাধু সাদৃশ্যমূলক অনুমান। তোমার কি এটা সাদৃশ্যানুমান ঠিক আছে, বাট কোন সাদৃশ্যানুমান? যখন তুমি দেখবা যে সেই যে মিলগুলো যে দেখানো হচ্ছে, সাদৃশ্যগুলো যে দেখানো হচ্ছে, যখন দেখবা যে সেগুলো মৌলিক আর সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, সেগুলোকে তুমি কি বলবা? সাধু সাদৃশ্যমূলক অনুমান বলবা। কি বলবা? সাধু সাদৃশ্যমূলক অনুমান বলবা। কি?
সাধু সাদৃশ্যমূলক অনুমান বলবা তুমি সেগুলোকে, ঠিক আছে। এরপর আর এর বিপরীতটা এরপরে চলে আসবে, সেটাকে আমরা কি বলবো, অসাধু। যখন তুমি দেখবা যে ওই যে দৃষ্টান্তগুলো যে দিবে সেখানে বাহ্যিক, অমৌলিক, অপ্রাসঙ্গিক আর গুরুত্বহীন সাদৃশ্য দেখাইছে, তখন সেটাকে বলবো অসাধু সাদৃশ্যমূলক অনুমান। কি? অসাধু সাদৃশ্যমূলক অনুমান। কি বলে আমার? অসাধু সাদৃশ্যমূলক অনুমান বলে ওটাকে। কি বলে? অসাধু সাদৃশ্যমূলক অনুমান বলবে সেটাকে। অসাধু কি বলবে? অসাধু সাদৃশ্যমূলক অনুমান বলবে। এই যে দেখো, যখন তুমি বললা মানুষের মতো বেতার যন্ত্র, মানুষ আর বেতার যন্ত্রের মধ্যে বলছে যে হাসে, কাঁদে, অভিনয় করে, এই বিষয়ে তোমার কি সাদৃশ্য দেখানো হয়েছে। তো তারপরে বলছে যে মানুষের বিচার ক্ষমতা আছে, এটা তোমার কি জানা বিষয়, অতএব বেতার যন্ত্রেরও বিচার ক্ষমতা আছে। এটা পুরোটাই হচ্ছে একটা অ্যাবসার্ড কথা, একটা অযৌক্তিক কথা, অপ্রাসঙ্গিক কথা এগুলা। কারণ কি? মানুষ একমাত্র কার বিচার করার ক্ষমতা আছে? মানুষের আছে। তো তুমি এখানে উল্টাপাল্টা বিষয়ে সাদৃশ্য দেখায় তুমি দাবি করে বললা যে যে মানুষের মতো বেতার যন্ত্র হাসে, কাঁদে, তারপর হচ্ছে অভিনয় করে, তাহলে মানুষের কি বিচার ক্ষমতা আছে? তাহলে কি বেতার যন্ত্রেরও বিচার ক্ষমতা আছে? এই কথা কখনোই হবে না। এই কারণে কি এখানে তুমি অমৌলিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক, গুরুত্বহীন বিষয়ে সাদৃশ্য দেখাইছ। এটাকে এই জন্য আমি কি বলবো? অসাধু সাদৃশ্যমূলক অনুমান বলবো। তেমনি ভাবে বাকি যেগুলো আছে সেম টু সেম। এটা দেখো, বলছে যে বাঘ আর বিড়াল দেখতে সমজাতীয়, বাঘের মতো বিড়ালের গোব আছে, নাক আছে, এগুলো দেখাইছে, ঠিক আছে। এটা নাক হবে, নাক, নাক আছে। তারপরে বলছে যে বাঘ হচ্ছে কি খায়? মানুষ খায়, তাহলে বিড়ালও মানুষ খায়। হায় রে, বিড়ালরেও কি বলছে? ও বলে মানুষ খায়। কি সাদৃশ্য দেখায়, কি সিদ্ধান্ত দিছে দেখছো? এগুলো সবগুলাই হচ্ছে অসাধু সাদৃশ্যানুমান। কোন? অসাধু সাদৃশ্যানুমান। এগুলা কি? অসাধু সাদৃশ্যানুমান। তো তুমি কি এই যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে আমি যে বললাম সম্ভাব্য, কেন আমি সম্ভাব্য বলছি বুঝছো? তো এইটা ভাই, এই যে সিদ্ধান্তটা যে নিছে ভাই, এই সিদ্ধান্ত কোনোদিনও ভাই নিশ্চিত হবে? বিড়াল মানুষ খায় ভাই, বিড়াল মানুষ খাইতে পারে? এই কারণে তোমার নিশ্চিত বলতে পারবা না তুমি। তোমার দুই দিক থেকেই তো তোমার হচ্ছে কি, তুমি কখন যখন সব দেখবা যে সবগুলোই মানছে, তাহলে তুমি নিশ্চিত বলতে পারবা। তোমার কিছু মানছে, কিছু মানেনি, তাহলে কি তাকে তুমি নিশ্চিত বলতে পারবা? তাকে তোমার সম্ভাব্য বলতে হবে। নিশ্চিত আর অনিশ্চিতের মাঝে একটা জিনিস কাজ করে, সেটা কি? সম্ভাবনা। তোমাদের যদিও নাই শর্ট সিলেবাসে, বাট কি, বাট এটা কিন্তু একটা অধ্যায় আছে। আচ্ছা, আর এই যে আরেকটা জিনিস একটু দেখাই দিই। এই যে ভাইয়া অসাধু তো দেখাইলেন, তাহলে একটা সাধুর উদাহরণ দেখান। এইটা হচ্ছে তোমার সাধুর উদাহরণ। কিসের? এটা হচ্ছে সাধুর উদাহরণ। কেন এটা সাধুর উদাহরণ এখন দেখাচ্ছি আমি। দেখো, এখানে বলছে যে পৃথিবীকে আর মঙ্গল গ্রহের কি মাটি, পানি আর কি বায়ু বিষয় হচ্ছে কি সাদৃশ্য দেখাইছে। দেখায় দাবি করছে যে যেহেতু এই বিষয়ে সাদৃশ্য, যে পৃথিবী হচ্ছে কি, পৃথিবীতে মানুষ বাস করে, অতএব মঙ্গল গ্রহ মানুষ বাস করে। এখন দেখো, এখন এই যে মেইন কথা হচ্ছে বাস করা, এই যে এক্সিস্টেন্স, মানে আমাদের যে এই যে অস্তিত্বের কথা যে বলতেছি, তোমার বাস করার জন্য, আমাদের বাস করার জন্য কি লাগবে? সবার আগে তোমার বায়ু লাগবে না? বায়ু মানে কি? এখানে অক্সিজেনকে বুঝাইছে। অক্সিজেন ছাড়া তুমি কি বাঁচতে পারবা? বাঁচতে পারবা না। অক্সিজেন। এরপর তোমার কি লাগবে বলো তো বাস করার জন্য? এরপর তোমার বাস করার জন্য লাগবে পানি লাগবে। কি লাগবে? পানি লাগবে। পানি লাগবে না? পানি ছাড়া কি তুমি বাস করতে পারবা? পারবা না। এরপর তোমার কি বসবাস করার জন্য কি লাগবে? তোমার একটা মাটি তো লাগবে। তোমার কি এই তিনটা জিনিস তোমার বসবাস করার জন্য কিন্তু এই তিনটা জিনিস কি ম্যান্ডেটরি। তো এখন দেখো, এখন বলছে যে পৃথিবীর মতো মঙ্গল গ্রহ এই তিনটা কি আছে? এই তিনটা উপাদান আছে। তো এই তিনটা উপাদান বা উপকরণ যদি থাকে,
তাহলে তুমি কি এখানে কি তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবা না যে বাস করার, এখানে বাস করার কথা বলছে, তো বাস করার সাথে তো দেখো মঙ্গল গ্রহ তো তাহলে বাস করবে যে মানুষ, তুমি যে সিদ্ধান্তটা নিলা তোমার কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু কি আছে, তোমার এই সিদ্ধান্তটা কিন্তু মৌলিক, তোমার এই সিদ্ধান্তটা কি প্রাসঙ্গিক। কারণ কি, কারণ তুমি বাস করার জন্য আসলে যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু তুমি দেখাইছো এখানে, ওই বিষয়গুলোই সাদৃশ্য দেখাইছো। কোনো এখানে উল্টা পাল্টা তুমি অ্যাবসার্ড হচ্ছে কি উল্টা পাল্টা কি উল্টা পাল্টা তুমি কি সাদৃশ্য দেখাওনি, তুমি সব মৌলিক বলা বা গুরুত্বপূর্ণ সাদৃশ্য দেখাইছো। এই কারণে এটাকে তুমি কি বলবা, সাধু সাদৃশ্যানুমান বলবা। কি সাধু সাধু সাদৃশ্যানুমান বলবা। এটা কি বুঝছো কেন সাধু সাদৃশ্যানুমান এইটাকে বলছে? বুঝছো বুঝছো? এই যে লাস্ট ওয়ান পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, লাস্ট ওয়ান পূর্ণাঙ্গ আরোহ। লাস্ট ওয়ান হচ্ছে কি আমার পূর্ণাঙ্গ আরোহ। জেএস মিল অপ্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করছে? কে কয় ভাগে ভাগ করছে? কয় ভাগে? 3 ভাগে ভাগ করছে। জেএস মিল অপ্রকৃত আরোহকে আমার 3 ভাগে ভাগ করছে। ওকে, এরপর এই দেখো এখানে আরো অনেকগুলো এমসিকিউ আছে। অপ্রকৃত আরোহ যে আছে না, এই আরোহের অপর নাম হচ্ছে তথাকথিত আরোহ। কি বলে? তথাকথিত আরোহ। এর প্রকারভেদ হচ্ছে কি কি? এই যে ঘটনা সংযোজন আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ, এই তিনটাই হচ্ছে কি আমার, এই তিনটাই হচ্ছে অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ। পূর্ণাঙ্গ আরোহ, ঘটনা সংযোজনমূলক আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ, এই তিনটা হচ্ছে কি, এই তিনটাই হচ্ছে তোমার অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ। অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ। কি? অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ। এরপর এইবার আরোহমূলক লম্ফ অনুপস্থিত। আরোহমূলক লম্ফ অনুপস্থিত কোথায় বলতো? অপ্রকৃত আরোহে। আর অপ্রকৃত আরোহের প্রকারভেদ হচ্ছে কি এই তিনটা: ঘটনা সংযোজন আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ। তার মানে কি, যেহেতু অপ্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত আর অপ্রকৃতের আরোহের অন্তর্ভুক্ত এই তিনটা, তার মানে এইখানেও কি আরোহমূলক লম্ফ অনুপস্থিত। কি আরোহমূলক লম্ফ হচ্ছে অনুপস্থিত। কি হবে? আরোহমূলক লম্ফ কি হবে আমার? অনুপস্থিত হবে। কি হবে? অনুপস্থিত হবে। ওকে, এবার আচ্ছা এই যে এখানে একটা দুইটা অভিমত আছে, একটু জাস্ট দেখে নাও, খুব বেশি ইম্পর্টেন্ট না বাট তাও দেখে নাও একটু, যে পূর্ণাঙ্গ আরোহ কোনো প্রকৃত আরোহ নয়। এটা কোন যুক্তিবিদের অভিমত? এটা বলছে এই যে মিল ভদ্রলোক। পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলেনি। এটা কাকে বলছে? কোন যুক্তিবিদ বলছে? এটা বলছে মিল বলছে। কে বলছে? মিল। মিল কি বলছে? যে পূর্ণাঙ্গ আরোহ আসলে প্রকৃত আরোহ নয়। কে বলছে? এটা মিল বলছে। আর এই আরেকটা দেখো অভিমত, সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ আরোহে প্রকৃত বা যথার্থ আরোহ। একজন বলছে, মিল বলছে যে পূর্ণাঙ্গ আরোহ যথার্থ বা প্রকৃত আরোহ নয়। আর অ্যারিস্টটল নামের ভদ্রলোক আছে, এই ভদ্রলোক আবার বলছে যে না, পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত বা যথার্থ আরোহ। এই দুইটা একটু মিলাই মানে পড়াই দিলাম এই আর কি, যে মিল বলছে যে প্রকৃত আরোহ নয় আর অ্যারিস্টটল বলছে প্রকৃত আরোহ। এই যে এটা শেষের দিকে আমরা ক্লাসের শেষের দিকে কথা দিচ্ছি 30-এর মধ্যে শেষ করব, মানে 30-এর মধ্যে শেষ করব, সমস্যা নাই। কোন শ্রেণীভুক্ত সকল দৃষ্টান্তকে গণনার মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করাকে বলা হয় পূর্ণাঙ্গ আরোহ। জিস্ট কথা জেনে রাখো, পূর্ণাঙ্গ আরোহে তোমার সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণ করে তোমাকে ধরো 50টা দৃষ্টান্ত দিল তোমায়, তুমি 50টা দৃষ্টান্ত প্রত্যেকটা এক এক করে পর্যবেক্ষণ করে তারপরে একটা সিদ্ধান্ত নিবা পূর্ণাঙ্গ আরোহে। তো পূর্ণাঙ্গ আরোহে কি করা হয়? সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। পূর্ণাঙ্গ আরোহ থেকে একটা সিকিউ মাস থাকবেই।
পূর্ণাঙ্গের সাথে বৈজ্ঞানিকরা এক করতে পারে, পূর্ণাঙ্গের সাথে অবৈজ্ঞানিক এক করতে পারে। আমি যে তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের সাজেশনটা তৈরি করছি সেটা যখন আমি দিয়ে দিব তখন বুঝতে পারবা যে পূর্ণাঙ্গ আরোহ থেকে প্রশ্ন থাকবে কি থাকবে না, পূর্ণাঙ্গ আরোহ থেকে থাকবে কি থাকবে না। ওকে, এবার পূর্ণাঙ্গ আরোহ আশা করি বুঝছি। একটা আমরা এখন একটু উদাহরণ দেখি। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস। আচ্ছা, তোমার আগে উদাহরণটা বুঝাই, তাহলে এইটাতে আসতেছে। আগে উদাহরণটা দেখো, তারপর আমরা ওইটাতে আসতেছি। বলছে যে বুক সেলফে 100টি বইয়ের সকল বই যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হলো যে বুক সেলফের সকল বই হয় উপন্যাস। আবার বলছে একটি ঝুড়ির সবগুলো আপেলের স্বাদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলো ঝুড়ির সকল আপেল হয় মিষ্টি। এখন দেখো, এখন এখানে পূর্ণাঙ্গ আরোহে কি থাকবে? ধরো একটা তোমার কি একটা বুক সেলফে কয়টা 100টা বই আছে। কয়টা বই? 100টা বই আছে। এই 100টা বই তুমি কি করবা? প্রত্যেকটা বই একটা একটা করে যাচাই করে দেখবা। যাচাই করে যখন তুমি দেখবা যে সব বইগুলাই হচ্ছে কি উপন্যাস, তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবা না যে এই বুক সেলফের সকল বই হয় উপন্যাসের। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। তারপর দেখো একটা ঝুড়িতে আম আছে, তো ঝুড়িতে ধরলাম আমার 50টা আম আছে। তো তুমি কি করছো? ওই 50টা আম বা এই যে আপেল, ওর কি স্বাদ নিছ? মানে খেয়ে দেখছো একটা একটা করে, খেয়ে দেখছো যে সবগুলো আপেলই বা সবগুলো আমি হচ্ছে কি মিষ্টি। তার মানে তুমি সিদ্ধান্ত নিতে পারবা না যে এই ঝুড়ির সবগুলো আপেলই বা আমি হয় মিষ্টি। এখন জিস্ট কথা মনে রাখো, পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে অলওয়েজ সীমিত সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এই জিনিসটা মাথায় রাখো, সীমিত সংখ্যক দৃষ্টান্ত। কেন? কারণ এইখানে ওই তোমার হাজার হাজার দৃষ্টান্ত থাকবে না, অলওয়েজ 50টা দৃষ্টান্ত থাকবে, হাইয়েস্ট 100টা পর্যন্ত দৃষ্টান্ত বলবো এমন থাকবে। একটা ঝুড়িতে আর কয়টা আম ধরবে আমারে বলো? ধরলাম 100 200। তো পূর্ণাঙ্গের জিস্ট কথা যেটা, সেটা হচ্ছে এখানে সবসময় সীমিত সংখ্যক দৃষ্টান্ত। কেমন? সীমিত সংখ্যক দৃষ্টান্ত। একটু কথাটা বুঝিও পরে। আচ্ছা, ওই এমসিকিউটা আছে, ওটা পরে পড়াচ্ছি। সীমিত সংখ্যক দৃষ্টান্ত থাকে পূর্ণাঙ্গ আরোহে। তো এখন দেখো, এখন এইটার উত্তরটা একটু দেখি তো। এটা একটু কিন্তু ট্রিকি উত্তর। বলছে যে কোন আরোহে নিরীক্ষিত দৃষ্টান্তের সংখ্যা আশ্রয় বাক্যের আর সিদ্ধান্তের সমান হয়। অর্থাৎ তুমি যে দৃষ্টান্ত যে তোমাকে দিয়ে দিবে, দেখো তোমাকে কি করবে, তোমাকে 100টা দৃষ্টান্ত দিয়ে দিছে। ধরো একটা ঝুড়িতে 100টা আম আছে, মানে আম আছে। ধরো ঝুড়িতে কি আছে, সরি এর আগে এটা না বলে আমি বলি যে ঝুড়িতে কি আছে, ফল আছে একটা ঝুড়িতে। তো ওই ফলের তোমার যখন ওই ফলগুলো তুমি পর্যবেক্ষণ করবা, করে দেখলা যে 100টা যে ফল আছে না, ওই 100টা তোমার প্রথমে কি ছিল, তোমার যখন তুমি পর্যবেক্ষণ করতে যাবো তখন কিন্তু ওই ফলগুলো হচ্ছে কি আশ্রয় বাক্য। তো সবগুলো ফলই কি ছিল? আম ছিল। মানে কি 100টা কি আশ্রয় বাক্য ছিল তোমার কাছে। এবার তারপর তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে এই ঝুড়ির সকল ফল হয় আম। এটাকে তুমি কি সিদ্ধান্ত নিছো? তো সকল ফলকে যখনই তুমি আম বলছো, তো এই সকল ফল বলতে তো ওই 100টা ফলকেই বুঝাইছে, তাই না? তো তোমার সিদ্ধান্ত আর আশ্রয় বাক্য সেম টু সেম হয়ে যাচ্ছে, মানে সমান হয়ে যাচ্ছে। এটা কথায় হয়, এটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহে হয়। কোন আরোহে হয়? পূর্ণাঙ্গ আরোহে হয়। কোন আরোহে হয়? পূর্ণাঙ্গ আরোহে হয়। কোন আরোহে? পূর্ণাঙ্গ আরোহে হয়। এই জিনিসটা মাথায় রাখবা। এবার দেখো, এবার কি বলছে? এবার বলছে যে তোমার যে পূর্ণাঙ্গ আরোহে কয়টি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এইখানে এই ক আর গ এর মধ্যে তোমাদের একটা প্যাচ লাগে, এই প্যাচটা এখন মিটাইতাছি। পূর্ণাঙ্গ আরোহে বলছে কয়টা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এইখানে উত্তর হবে সবগুলাই। তোমরা কি করো, তোমরা হচ্ছে কি দেখো, আমি বলছি সীমিত সংখ্যক দৃষ্টান্ত। আমার কথাটা একটু বুঝিও, এটাতে একটা পেজ আছে, সীমিত সংখ্যক দৃষ্টান্ত। আমি কিন্তু বলিনি যে স্বল্প সংখ্যক দৃষ্টান্তের কথা বলিনি। ব্যাপারটা এমন যে এখানে সীমিত সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, বাট সীমিত সংখ্যক দৃষ্টান্তের কিন্তু সবগুলো দৃষ্টান্তই পর্যবেক্ষণ করা হয়।
অর্থাৎ সীমিত সংখ্যক দৃষ্টান্ত বলতে 100টা দৃষ্টান্ত ধরলাম, কিন্তু এখানে কিন্তু তখন এই 100টার মধ্যে তোমার কিন্তু 50টা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না, স্বল্প সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না, তোমার 100টার মধ্যে 100টা দৃষ্টান্তই পর্যবেক্ষণ করা হয়। তার মানে উত্তর কি হবে? সবগুলো দৃষ্টান্তই পর্যবেক্ষণ করা হয়। এটা আবার ভুল করে কেউ স্বল্প সংখ্যক দিয়ে আসিও না পরীক্ষার হলে ভাই, উত্তর হবে সবগুলাই। হ্যাঁ দৃষ্টান্ত থাকে সীমিত, বাট পর্যবেক্ষণ তো করো ভাই, সবগুলো দৃষ্টান্তই তো পর্যবেক্ষণ করো, এমন তো না যে 100টা দিছে 50টা করো, 50টা করো না। কই প্যাচ লাগতে পারে, বুঝছো? কই প্যাচ লাগতে পারে দেখছো? সীমিত সংখ্যক দৃষ্টান্ত থাকে, বাট পর্যবেক্ষণ কথাটা যখনই বলবে তখনই সবগুলো হয়ে যাবে। কি সবগুলো? এই যে আমাদের শেষের দিকেই এইবার বলছে কি পূর্ণ গণনামূলক। অবৈজ্ঞানিকে কি দেখছি? অপূর্ণ গণনামূলক। কেন? কারণ এখানে প্রতিকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। বাট পূর্ণাঙ্গ আরোহে তো তোমার 100টা দৃষ্টান্ত থাকে, 100টাই তোমার পরীক্ষা করো তুমি, তাই না? নিরীক্ষণ করো, তার মানে এটাকে তুমি পূর্ণ গণনামূলক আরোহ বলবা। এরপর দেখো, এরপরের সিদ্ধান্তটা যখনই তুমি বলো সবগুলো থেকে যে এই জুড়ির সকল ফল হয় আম, সকল ফল মানে কি ওর সিদ্ধান্তটা সার্বিক যুক্তি বাক্য। আর তুমি দেখো তোমাকে দৃষ্টান্ত দিয়ে রাখছে 100টা, তুমি 100টার মধ্যে 100টা দৃষ্টান্তই কি করছো? পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্ত দিছো। তো ওই সিদ্ধান্তটা নিখুঁত না হয় কি অন্য কিছু হবে? আমাকে বলো তো। সবগুলোই পূর্ণাঙ্গ আরোহে। কি পূর্ণাঙ্গ আরোহে? কি হবে? পূর্ণাঙ্গ আরোহে। এরপর আরেকটা কথা বলছে, আমরা বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কি দেখছিলাম যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করে বলেই কিন্তু কার্যকারণ সম্পর্কের কারণেই মূলত সিদ্ধান্তগুলো কি হয়? নিশ্চিত হয়। কিন্তু এমন একটা আরোহ আছে যেখানে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত না, কারণ পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে অপ্রকৃত আরোহ। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি থাকে না, কার্যকরণ নীতিও থাকে না, কারণ এখানে তোমার জানা থেকে অজানায় জানার সুযোগ নাই। তোমারে জানা বিষয়গুলোই দিছে, জাস্ট তুমি একটু কি নাড়াচাড়া করে একটা সিদ্ধান্ত দিয়ে দিলা, শেষ। তো এখানে বলছে যে কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হলেও সিদ্ধান্ত নিশ্চিত হয়। অর্থাৎ 100টা দৃষ্টান্তের মধ্যে তুমি 100টাই করে কি করছো? 100টাই পর্যবেক্ষণ করে একটা তুমি সিদ্ধান্ত দিছো যে ঠিক আছে, যে 100টার মধ্যে 100টাই সিদ্ধান্ত কি দিছো যে সকল কি ঝুড়ির সকল আম হয় মিষ্টি। তো এইটা একমাত্র পূর্ণাঙ্গ আরোহে হবে। কি পূর্ণাঙ্গ আরোহের আরেকটা নাম হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ, যার অপর নাম পূর্ণ গণনামূলক আরোহ। তার মানে আমার কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে আমরা জানি যে সিদ্ধান্তটা নিশ্চিত হয় কার্যকরণ সম্পর্ক থাকলে। বাট এমন একটা আরোহ আছে যে আসলে কার্যকরণ সম্পর্কের উপরে প্রতিষ্ঠিত না, কিন্তু তার সিদ্ধান্তটা হচ্ছে নিশ্চিত, সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ বা পূর্ণ গণনামূলক আরোহ। পূর্ণাঙ্গ বা পূর্ণ গণনামূলক আরোহ। এবার পূর্ণাঙ্গ আরোহে অনুপস্থিত থাকে। পূর্ণাঙ্গ আরোহ কি? একটা অপ্রকৃত আরোহ। কি অপ্রকৃত আরোহ, তাই না? তো যেহেতু এটা একটা অপ্রকৃত আরোহ, এর আরোহমূলক লম্ফ অবশ্যই থাকবে না, আর এর কোনো প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি নাই, কার্যকরণ নিয়মও নাই, অনুপস্থিত। কারণ পূর্ণাঙ্গ আরোহে আসলে জানা থেকে অজানায় যাওয়ার সুযোগটা নাই। তোমাকে দেখো, তোমাকে বলছে ঝুড়িতে তোমার আম ফল আছে, ওই ফলগুলো তোমাকে কি করছে? পর্যবেক্ষণ করতে বলছে, বলে একটা সিদ্ধান্ত দিতে বলছে। তো এখানে কি তোমার কি অজানা নতুন একটা বিষয়ে যাওয়ার কি মানে কি তুমি যেতে পারতেছো? তোমার তো জানা বিষয়গুলোর উপরেই তোমাকে হচ্ছে কি একটা সিদ্ধান্ত দিতে লাগতেছে, সব তো তোমার কাছে আছে। এই কারণে এখানে না প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আছে, না কার্যকর নিয়ম আছে, এখানে তিনটাই হবে, তিনটাই। এরপর বলছে যে যথার্থ বা প্রকৃত আরোহ নয়। দেখো, যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে না তাকে কি তুমি প্রকৃত আরোহ বলতে পারবা? পারবা না। তো পূর্ণাঙ্গ আরোহকে আসলে তুমি যথার্থ বা প্রকৃত আরোহ বলতে পারবা না। কারণ কি? কারণ এই আরোহে আরোহমূলক লম্ফ নেই, এই কারণে একে প্রকৃত বা যথার্থ আরোহ বলা হয় না। এবং কি এই যে পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ বা প্রকৃত আরোহ? চ্যালেঞ্জ করে বলতেছি, কোনো না কোনো বোর্ডে এইটা ঘ নাম্বারে আসবে, এই প্রশ্নটাই আসবে যে পূর্ণাঙ্গ আরোহ কি। ঘ নাম্বার সৃজনশীল প্রশ্ন,
পূর্ণাঙ্গ আরোহকে কি যথার্থ বা প্রকৃত আরোহ বলা যায়? এটা ঘতে আসবে, ঘতে 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 আসবে। ক্লাস শেষ হয়নি, আর একটা না, শেষ, ক্লাস শেষ। এখন বলো, এই থার্ড চ্যাপ্টারের উপরে আমরা যে এমসিকিউ সলভ করলাম, এই এমসিকিউ সলভ করে তোমার মধ্যে একটা দেখো কনফিডেন্স গ্রো করছে। 30 বলছি, 29 বাদে 1 মিনিট আছে এখনো। কেমন লাগছে ক্লাসটা বলো তো? থার্ড চ্যাপ্টারে যেই যে জায়গাগুলোতে প্যাচ ছিল, আমি কিন্তু প্যাচগুলো কি করছি, প্যাচগুলো তোমাদের বুঝাই দেওয়ার বা ধরাই দেওয়ার চেষ্টা করছি। এরপরে যদি পরীক্ষার হলে গিয়ে ভুল করো, তাহলে তো আসলে এটা দায়ভার আমি নিব না। এবার দেখো, এখন একটা দুইটা ব্যাপার দেখো, আমাকে জাস্ট 2টা মিনিট তোমাদের কাছে আমি 2টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি জানি পরীক্ষা, বাট একটা বিষয় একটু ক্লিয়ার করি, এগুলো ব্যাপারে ক্লিয়ার থাকা ভালো। দেখো, আমি বারবার বলছি যে আমি কখনো কোয়ালিটির সাথে আপোষ করব না। তোমাদের এখনো 4 অধ্যায় আর 6 অধ্যায় পড়ানো আমার বাকি আছে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে এখানকার থিওরি গুলো আছে, আবার হচ্ছে এমসিকিউ আছে। বিশ্বাস করো, আমি কালকে রাত 12:30টার পরে বসছিলাম, আমার তৃতীয় অধ্যায় আমরা অনেকটা কাজ আগায় নিছিলাম, তারপর আমার তৃতীয় অধ্যায় শেষ করতে করতে রাত 4টা বেজে গেছিল। এরপর আসলে আমার শরীর বলতে গেলে কি, আমাদের তো একটু রেস্টের দরকার আছে, কারণ রেস্ট না দিলে ক্লাস নিব কিভাবে? এই যে দাঁড়ায় থেকে যে ক্লাস নিচ্ছি, এমন তো না যে আমি বসে বসে ক্লাস নিচ্ছি। তো আমার এখনো 4 অধ্যায় 6 অধ্যায়ের এমসিকিউ তৈরি করা হয়নি, আমার 4 অধ্যায় 6 অধ্যায়ের সিকিউ তৈরি করা হয়নি। এখন দেখো, এখন আমাদের টাইপার আছে, আমাদের অনেকগুলো, আমাদের 8 থেকে 10 জন, আমাদের কিন্তু প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান, এখানে 60 জনের উপরে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে সবাই আছে। তো আছে টাইপার 7 থেকে 8 জন আছে, বাট আমি যেভাবে এমসিকিউ সাজাই বা যেভাবে অ্যানালাইসিস করে এই এমসিকিউ গুলো তৈরি করছি, এগুলো আসলে ওরা টাইপিং করলে কিছু বুঝবে না, এগুলো আমাকেই টাইপিং করতে লাগে সেজন্য। তো টাইপিং করা একটা কষ্টসাধ্য ব্যাপার, এটা একটা। এরপর আবার তোমাদের থিওরি আছে, এগুলো সব আমাকে টাইপিং করতে লাগবে নিজে নিজে, এখন গিয়ে টাইপিং করব। তো আমি চাচ্ছিলাম যে তোমাদের যে ক্লাসটা আছে দুপুরবেলা, সেখানে আগে তোমাদের সিকিউ এর থেকেও কিন্তু এমসিকিউটা বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন গিয়ে বলবো তোমাদের ক্লাসটা, আমার মনে হয় না যে আমি 3টায় শুরু করতে পারবো, হয়তো তোমাদের ক্লাসটা আমি 3টার জায়গায় হয়তো কয়টার দিকে, 3:30 বা হচ্ছে 4টার দিকে হচ্ছে শুরু করতে পারি। কেন? এর কারণটা হচ্ছে, আমি বললাম আমার স্লাইড তৈরি করতে একটু সময় লাগবে, কারণ আমি এখন গিয়ে আগে প্রশ্ন অ্যানালাইসিস করব, দেন হচ্ছে আমি সেগুলো তৈরি করব। তো আমার কয়টা, আমার হচ্ছে 3:30 বা 4টা বাজতে পারে এগুলো তৈরি করতে করতে। যদি দেখি যে 3টার মধ্যে আমি এমসিকিউ তৈরি করে ফেলতে পারছি এই 2টার, তাহলে তো 3টায় ক্লাস হবে, আর না হলে আমরা পেজে আপডেট দিয়ে দিব, হয়তো ক্লাসটা 3:30 বা 4টায়। এখন দেখো, আমি তোমাদের আগে বললাম, কারণ তোমাদের সময়ের মূল্য আছে। তো এই কারণে তোমাদের কি, তোমরা একটু কষ্ট করে 2:50-এর দিকে আসবে। আমি এর আগেই পোস্ট দিয়ে দিব, একটা সমস্যা নাই পেজে, যে তোমাদের ক্লাসটা আসলে এক্স্যাক্টলি কয়টায় শুরু হবে। 2:50-এ 1 মিনিট না 30 সেকেন্ডের জন্য আসবা, ফেসবুকে ঢুকবা, ঢুকে হচ্ছে আই এডুকেশন লিখে সার্চ দিবা, শিখে পেজে যাবা, পেজে গিয়ে দেখবা যে পোস্টটা কি দিছে ভাইয়া, যে ক্লাসটা কয়টায় বলছে, 3টায় হচ্ছে নাকি 3:30টায় হচ্ছে না 4টায় হচ্ছে, দেখে তারপরে ওই সময়ে কষ্ট করে তারপর ক্লাসে চলে আসবা। একটু আমি আর কি, এটা আমার ব্যর্থতা যে আমি সময় দিয়ে আমি সময় চেঞ্জ করতেছি, বাট আমি দেখো আমি হচ্ছে আপোষ করতে বললাম না, আমি হচ্ছে তোমার আপোষ করতে রাজি না, কারণ আমি তোমাদের বলে দিচ্ছি যে ঠিক আছে, এটা আমার ব্যর্থতা যে আমি সময় মতো পারিনি। এরপর আমরা আগে এমসিকিউ গুলো সলভ করব, তারপর যদি সময় পাই, মানে আমাদের আবার কি হয়েছে, আমাদের স্টুডিও হচ্ছে বুঝছো 4টা, তো আমাদের আসলে আরো যে হিসাব বিজ্ঞান ক্লাস বলো, তারপর হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান, এগুলোরও কিন্তু ম্যারাথন ক্লাস চলতেছে, আবার আমাদের পেইড ব্যাচ আছে, আমাদের পেইড ব্যাচেরও ক্লাস চলে। তো সব মিলে আমাদের আসলে এই সবগুলো স্টুডিও ওরকম করা একটা ব্যাপার টাফ হয়ে যায়, মানে স্টুডিও আসলে ওইভাবে থাকে না, সবগুলো স্টুডিও হচ্ছে ব্যস্ত থাকে, এই কারণে চাইলেও যে কোনো সময় শুরু করতে পারি না। তো আমি তোমাদের এখানে সময়টা বলে দিব, আর যদি দেখি যে থিওরি পড়াইতে পারতেছি না, এমন হইতে পারে রাতের বেলা তোমাদের একটা হয়তো আধা ঘন্টার ক্লাস নিয়ে আমি জাস্ট জিনিসগুলো বুঝাই দিতে পারি তোমাদের,
যদি পারি, যদি স্লাইড তৈরি করতে পারি তাহলে তো নিয়ে নিব ক্লাস, আর যদি না পারি তাহলে তখন একটু হচ্ছে পড়াই দিব। কারো আশা করি সমস্যা নাই? না, ক্লাস নিবই, ক্লাস তো নিবই। আমি কথা দিছি, মানে কি কথা দিছি, কথার আই এডুকেশনের প্রত্যেকটা টিচারই যা বলে তার থেকে বেশি দেয়, যা বলে তার থেকে বেশি দেয়, এই ব্যাপারে আমরা কোনোদিন আপোষ করি না। ক্লাস তো নিয়ে আমি সব কমপ্লিট করে দিব, বাট যেটা বলছিলাম যে আমি কথা দিছিলাম যে বিকালের মধ্যে ক্লাস শেষ করে দিব, তো মানে 6টার মধ্যে, তো সেইটা হয়তো এমন হইতে পারে, হয়তো বলছি, আমি বলিনি যে আমাদের রাতে ক্লাস হবে। আমি যদি তৈরি করতে পারি তাহলে হচ্ছে কি, তাহলে আমি সব শেষ করে দিব, যদি না পারি তাহলে হয়তো সেটা রাতে চলে যাবে, এই আর কি, জাস্ট সেটা তবে থিওরি। এমসিকিউ আমি তোমাদের আগেই কভার করে দিব, 4 আর 6 অধ্যায়ের এমসিকিউ আমি আগেই কভার করে দিব তোমাদের, সমস্যা নাই। তো সবাইকে ওকে, তাহলে দেখা হচ্ছে। তোমাকে আমি বলে দিব, আমি পোস্ট দিয়ে বলে দিব, একটু আসে চেক করে নিবা। সবাইকে আসসালামু আলাইকুম। এই পিডিএফটা পেয়ে যাবে একটু পরে, আমি টেলিসেলসকে বললে ওরা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে। আর ইউটিউবে যারা আসো তাদেরকে ওইখানে একটা পোস্ট দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। ইউটিউবে যারা আসো তাদেরকে ওইখানে দিয়ে দিব আমি, সমস্যা নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।